হ্যালো। আচ্ছা, এই অন পেজ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এটার অনেকগুলা কারণ যেগুলা পূর্বে বলছিলাম। তো তার জন্য হচ্ছে আমাদের কন্টেন্টটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং এই কন্টেন্টের মধ্যে হচ্ছে আমাদের কিওয়ার্ডটাকে হচ্ছে আমরা 1000 ওয়ার্ডের মধ্যে একবার থেকে দুইবার, 1000 ওয়ার্ডের মধ্যে 2 থেকে 3 বার প্লেস করব। মানে আমাদের এই যে এখানে ফোকাস কিওয়ার্ড কোনটা? ফোকাস কিওয়ার্ড হচ্ছে রিলায়েবল ল্যাম্প শেড সাপ্লায়ার অথবা ল্যাম্প শেড সাপ্লায়ার। ঠিক আছে? এই ল্যাম্প শেড সাপ্লায়ার যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা আমরা হচ্ছে আমাদের এই টোটাল 1000 ওয়ার্ডের মধ্যে বা হচ্ছে 1.5K কন্টেন্টের মধ্যে আমাদের এই কিওয়ার্ডটা হচ্ছে 3 থেকে 4 বার হচ্ছে প্লেস করতে হবে। এখন এর বেশি করলে কি হবে? এর বেশি করলে হচ্ছে কিওয়ার্ড স্টাফিং নামে একটা ওয়ার্ড আছে, কিওয়ার্ড স্টাফিং। এই কিওয়ার্ড স্টাফিং এর আন্ডারে চলে আসবে। এখন কিওয়ার্ড স্টাফিং কি? কিওয়ার্ড স্টাফিং হচ্ছে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য, কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করার জন্য ওয়েবসাইট কিওয়ার্ডটাকে বারবার হচ্ছে প্লেস করা বা ফোর্স করা, আর যেটাকে হচ্ছে গুগল নেগেটিভ চোখে দেখে। ঠিক আছে? এখন গুগল যদি এটাকে নেগেটিভ চোখে দেখে, তাহলে গুগল তো এটার প্রায়োরিটি দেবে না, প্রায়োরিটি দেবে। এখন এটার জন্য তোমাকে হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বারবার কিওয়ার্ড প্লেস করা। আমরা যেগুলো প্লেস করতেছি, কন্টেন্ট সাবমিট করতেছি, এগুলো আসলে ততটা হেলদি না। হ্যাঁ, একেবারেই হেলদি না। আমরা এই কন্টেন্ট গুলোকে পাবলিশ করতেছি, এগুলো একেবারেই হেলদি না। মানে এগুলোকে 30% বলা যায়, 100-এর মধ্যে 30%। আমরা যেগুলোকে মেনটেন করি 100-এর মধ্যে 30%। বাট আমরা যখন আমাদের নিজেদের সাইডের জন্য কাজ করবো, বা কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে অনেক বেশি টাকা দেয়, যে ক্লায়েন্টের প্রতি আমরা যদি একেবারে অনেস্ট হই, তখন হচ্ছে আমরা ওই সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করব। সেই সাথে হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্কের ক্ষেত্রে, যখন কোনো মোস্ট অফ দ্য ক্লায়েন্টে আসে, ওরা হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্কের জন্য আসে, তখন হচ্ছে আমরা এই ক্রাইটেরিয়াগুলো ফলো করবো। অন্যথায় কিওয়ার্ড র্যাঙ্ক করবে না। অন্যথায় কিওয়ার্ড র্যাঙ্ক করবে না। এখন কিওয়ার্ড স্টাফিং মানে কি? আহ, হ্যাঁ, এটা ঠিক আছে। এটাকে হচ্ছে অর্গানাইজড হইতে বলতে হবে যে একটা কিওয়ার্ড একটা ফোকাস কিওয়ার্ড, নট অনলি কিওয়ার্ড, দ্য মেইন কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, সিট কিওয়ার্ড। বুঝে আসছে? সিট কিওয়ার্ড মানে হচ্ছে যেই কিওয়ার্ডের আমরা তো হচ্ছে এই যে কন্টেন্টটা লিখছি কিসের আন্ডারে? এই ল্যাম্প শেড সাপ্লায়ার আন্ডারে। এটা হচ্ছে কি কিওয়ার্ড, আন্ডারস্ট্যান্ড? এখন এই কিওয়ার্ডের আন্ডারে আমরা র্যাঙ্ক চাচ্ছি, এবং এই কিওয়ার্ডের যেহেতু আমরা র্যাঙ্ক চাচ্ছি, এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা টাইটেল জেনারেট করছি না, টাইটেল জেনারেটর দিয়ে বা হচ্ছে নিজে একটা টাইটেল নিজের বুদ্ধিমত্তা খরচ করে ইউজ করে আমরা হচ্ছে একটা টাইটেল জেনারেট করছি। ঠিক আছে? এখন এই টাইটেলটা জেনারেট করার পরে আমরা এই টাইটেলের আন্ডারে আবার কন্টেন্ট লিখছি, লিখছি না? তাইলে আমাদের মূল জিনিসটা কি? আমরা হচ্ছে এই কিওয়ার্ডের আন্ডারে র্যাঙ্ক চাচ্ছি, আন্ডারস্ট্যান্ড? আমাদের যে লক্ষ্য বা ভিশন, সেটা হচ্ছে আমরা এই কিওয়ার্ডের আন্ডারেই র্যাঙ্ক চাচ্ছি। এখন এই র্যাঙ্ক চাওয়ার জন্যই হচ্ছে আমরা এই কিওয়ার্ডটাকে, ওই ক্রাইটেরিয়াগুলোকে মেনটেন করে হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে বা ফলো করে হচ্ছে এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাইতে হবে। যদি আমরা কিওয়ার্ডটাকে বারবার প্লেস করে দিই, তাহলে এটা কিওয়ার্ড স্টাফিং এর আন্ডারে পড়ে যাবে। এজ এ কনসিকুয়েন্স গুগল এটা আমাদের প্রায়োরিটি দেবে না, বরঞ্চ আমাদেরকে পেনাল্টি দিয়ে দেবে। আমাদেরকে 100 পেজের মধ্যে রাখবে না, বা রাখলে হচ্ছে আমাদেরকে ফার্স্ট পেজে রাখবে না, আর অনেক কিছু করবে গুগল। তাইলে আমাদেরকে ফার্স্ট পেজে থাকতে হলে আমাদের কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। দ্বিতীয়ত, আমরা যে এআই কন্টেন্ট গুলোকে ডিরেক্টলি প্লেস করতেছি ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের মধ্যে, এটা কমপ্লিটলি হার্মফুল। তার জন্য হচ্ছে আমাদেরকে এই কন্টেন্ট গুলাকে হচ্ছে রিরাইট করতে হচ্ছে। রিরাইট করলে হয় কি, কন্টেন্টটা আসলে এত বেশি স্ট্রং হয় না। লাইক, এখন তুমি যদি হচ্ছে বৈশাখ কোনো একটা জিনিস নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো, ধরো তুমি একটা জিনিস নিয়ে প্যারাগ্রাফ লিখছো, এসইও নিয়ে একটা প্যারাগ্রাফ লিখছো। এখন এই প্যারাগ্রাফটাতে তুমি যখন লেখছো, তখন এটাতে হচ্ছে সম্পূর্ণ তোমার ক্রিয়েটিভিটি ছিল, তুমি যতটা জানো এটার উপরে লিখছো। এখন যদি তোমাকে লিখতে বলা হয়, তুমি চ্যাট জিপিটির কাছে যেহেতু জানো এখন চ্যাট জিপিটি সম্পর্কে, বাট যদি ম্যানুয়ালি লিখতে বলা হয়,
যে কোনো কম্পিউটার নাই, কোনো মোবাইল নেই তোমার সামনে, তখন তুমি যতটুকু জানো ততটুকু দিয়ে ইংলিশে এটাকে লিখবা। তখন তুমি যে তোমার বুদ্ধিমত্তা খরচ করতেছো, হ্যাঁ, এটার কারণে একটা হিউম্যান যে একটা কি বলে ক্রিয়েটিভিটি, এটা সম্পূর্ণটাই কিন্তু তুমি তখন দিবা লেখার মধ্যে। আর এই লেখাটা কিন্তু একটা, না না রেকর্ড হচ্ছে না, না না রেকর্ড করে লাভ নেই, আপনি রেকর্ড শুনতে শুনতে আপনি শেষ। এখন লাইভ শোনেন, এখন শোনান। তো এখন হচ্ছে কোথায় ছিলাম, মানে নিজের যে ক্রিয়েটিভিটি দিয়ে যখন কন্টেন্টটা লিখতেছো বা কোনো একটা জিনিস, কোনো একটা প্যারাগ্রাফ বা নির্দিষ্ট কোনো একটা জিনিস লিখতেছো, তখন এটার মধ্যে যে একটা মাধুর্যতা বা হচ্ছে এটার যে একটা কি বলে এটাকে, লেখার মধ্যে যে হচ্ছে একটা রিধমটা থাকে, সেটা হচ্ছে আর থাকে না। মানে হচ্ছে চ্যাট জিপিটিতে লিখলে থাকে না। চ্যাট জিপিটির একটা নিজস্ব টিউন আছে, ওর একটা নিজস্ব সত্তা আছে, যে সত্তাটা অনুসরণ করেই সে লেখে। ঠিক আছে, চ্যাট জিপিটিকে একটা হিউম্যানের সাথে কম্পেয়ার করা যায়, যে চ্যাট জিপিটি লাইক এ হিউম্যান, বাট ওর মধ্যে ক্রিয়েটিভিটি নাই, ওর মধ্যে যা কিছু ইনস্টল করা আছে সে এগুলোকেই সে দেবে, আর বাইরে সে দিতে পারবে না। বাট হিউম্যান ক্যান ডু সো মেনি থিংস। তাহলে ওর একটা কিন্তু নিজস্ব নিজস্ব একটা সত্তা আছে, যেটার আন্ডারেই সে যেই ওর কাছেই যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়েই সে লিখবে বা সেগুলো কালেক্ট করেই সে লিখবে। বাট তুমি লিখলে তোমার যে ক্রিয়েটিভিটি আছে, তুমি যতটুকু জানো, তারপরেও তুমি এক্সাম্পল নিয়ে আসতে পারবে অনেক কিছু, যেটা হচ্ছে চ্যাট জিপিটির সম্পর্কে পসিবল না। রিয়েল লাইফ এক্সাম্পল চ্যাট জিপিটির পক্ষে আনা সম্ভব না। তো তার জন্য হচ্ছে গুগল হচ্ছে হিউম্যান রিটেন কন্টেন্ট গুলাকে মোস্ট প্রায়োরিটি দেয়। অত্যাধিক প্রায়োরিটি কোনগুলোকে দেয়, যেগুলো হচ্ছে হিউম্যান রিটেন বা হিউম্যান টাচ, ফুলি হিউম্যান টাচ, এগুলাকে চ্যাট জিপিটি ফুলি কি করে প্রায়োরিটি দেয়। তাহলে ফুল প্রায়োরিটি পাইতে হলে আমাদেরকে এই কন্টেন্ট নিজেদের লিখতে হবে কষ্ট করে। আর আমরা যেগুলো লিখতেছি বা যে অনুসরণ করে আমরা কন্টেন্ট লিখি, এটা হচ্ছে একটা ক্র্যাক ভার্সনের মতো বলা যায়, ক্র্যাক ওয়ে, যেটা হচ্ছে একটা আহ, কি বলা হয়, একটা স্প্যামিং ওয়ে। এটার অনুসরণ করে হচ্ছে আমরা লিখতেছি। তো এটা গেল। এখন একটা কন্টেন্ট আসলে আমরা যখন লিখে এখন অন পেজ এসইও করবো, এখন অন পেজ এসইওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট তুমি যা কিছুই করো, এখন এই কন্টেন্টটা প্রায়োরিটি পাইতে হলে কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলাতে হাই কোয়ালিটি ব্যাকলিং করতে হয় নাই, হাই কোয়ালিটি ব্যাকলিং করতে হয় নাই, কিন্তু ওরা র্যাঙ্ক পাচ্ছে, ট্রাফিক পাচ্ছে। এর কারণ হচ্ছে ওদের কন্টেন্ট কোয়ালিটি ভালো। ঠিক আছে, কন্টেন্ট, কারণ গুগলের সেই পাওয়ার আছে, একটা কন্টেন্ট কি কোয়ালিটির, কতটা কোয়ালিটিফুল, সেটাকে জাস্টিফাই করার মতো ক্যাপাসিটি কার আছে, গুগলের আছে, সার্চ ইঞ্জিনের আছে। কারণ সার্চ ইঞ্জিন হ্যাজ থাউজেন্ডস অফ কোর্স অফ ইনফরমেশনস। সার্চ ইঞ্জিন জানে যে সেম কোয়ালিটি বা সেম ইন্ডাস্ট্রির যে কন্টেন্টটা সে লিখছে, এই কন্টেন্টটা সে কোথা থেকে নিছে বা নিতে পারে। কারণ গুগল সার্চ ইঞ্জিন হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল, যার কাছে হচ্ছে রিসোর্সের শেষ নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে এরকম সার্চ ইঞ্জিনের সাথে গিয়ে কোনো টক্কর দেওয়া যাবে না। তার জন্য কন্টেন্টটা সম্পূর্ণ হিউম্যান টাচ, তার বাইরেও কিওয়ার্ডটাকে ওইভাবে প্লেস করতে হবে। প্লাস হচ্ছে এর বাইরে আরেকটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে সাবহেডিং গুলো আছে, সাবহেডিং কোনগুলোকে বলে, সাবহেডিং। একটা মেন হেডিং হবে, সাবহেডিং হবে অনেকগুলা। মেন হেডিং হচ্ছে H1 হবে একটা একটা ওয়েব পেজের, এই একটা ওয়েব পেজের হচ্ছে মেইন হেডিং হবে একটা, H1 একটা, H2 হইতে পারে 50টা, H3 হইতে পারে 50টা। ঠিক আছে, তাহলে মেইন H1 একটা হবে, আর বাকি যেগুলো হবে H2 H3 এগুলো হচ্ছে সাবহেডিং। ঠিক আছে, হুম। এখন আসলে এই সাবহেডিং এর ক্ষেত্রে কি করতে হবে, এই সাবহেডিং গুলাকে, এই সাবহেডিং গুলার মধ্যে তোমার এই কিওয়ার্ডটাকে একবার প্লেস করতে হবে, একবার বা দুইবার প্লেস করতে হবে। তুমি কন্টেন্টের মধ্যে 1000 কন্টেন্টের মধ্যে দুইবার রাখতে পারো, তিনবার রাখবা, তোমার ফোকাস কিওয়ার্ডটাকে দুই তিনবার রাখবা। সেই সাথে হচ্ছে তোমাকে একটা সাব হেডিং এর মধ্যে এটা রাখতে হবে। তার বাইরে হচ্ছে তোমার যে হচ্ছে একটা এফএকিউ সেকশনের কথা বলা হয়েছিল,
যে এফএকিউ সেকশনটাতে তোমাকে হচ্ছে রিলেটিভ কোশ্চেন, যে তুমি যেমন হচ্ছে এফএকিউ গুলা কেমন হবে, যে তুমি একটা বাড়ি বিল্ড করছো, এখন তোমার আত্মীয় স্বজন এসে তোমাকে বিল জিজ্ঞাসা করলো বাড়ির কষ্ট কত হয়েছে, বাড়ির ডিজাইনার কে, হ্যাঁ, কোন সিমেন্ট ইউজ করছো, কোন ইট ইউজ করছো, এরকম ধরনের কোশ্চেন করতে পারে, করবে। হুম। এই যে কোশ্চেন গুলা সেটা কিন্তু হচ্ছে বাড়ির সাথে রিলেটেড। এরকম এফিকিউ তোমাকে জেনারেট করতে হবে, যে এফিকিউ গুলা কমপ্লিটলি হিউম্যান রিটেন হবে, এবং সেগুলোকে হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি দিয়েই তৈরি করতে হবে। এবং তার জন্য হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করি, ওই কিওয়ার্ড গুলো আমাদেরকে এই কারণে রিসার্চ করতে হবে যেন আমরা এই টাইপের সেম কিওয়ার্ড দিয়ে যেন যে সকল মানুষরা সার্চ করে তারা যেন হচ্ছে সার্চ দেওয়ার পর আমাদের এটা পায়। লাইক আমরা হচ্ছে কিওয়ার্ড যে প্ল্যানার আছে, এই যে কিওয়ার্ড প্ল্যানার, এটা হচ্ছে গুগল অ্যাডস এর একটা ইয়া। তো এটার মধ্যে অথবা স্যামরাশ, এসরেফ, মজ, মাইফো, কিওয়ার্ডস, কিওয়ার্ডস এভরিওয়্যার, যত ধরনের কিওয়ার্ডস টুল আছে, কিওয়ার্ড রিসার্চের টুলস আছে, এই টুলস গুলা থেকে আমরা হচ্ছে একটা কিওয়ার্ডের ওভারঅল ডিটেলস পাচ্ছি, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, কিওয়ার্ডের কেডি কত, কিওয়ার্ডের কম্পিটিশন কেমন, তারপরে হচ্ছে কিওয়ার্ডের সিপিএ কেমন, এসব কিছু আমরা হচ্ছে পাচ্ছি। এখন পাওয়ার পরে আমরা ডিসাইড করতে পারতেছি যে না এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ সার্চ করে। তার বাইরেও কিওয়ার্ড রিসার্চের ক্লাস একটা কথা বলতেছিলাম, কিওয়ার্ড রিসার্চের ক্লাসে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে কন্টেন্ট গুলা, লাইক কিওয়ার্ড গুলো হচ্ছে এমন হওয়া দরকার, কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড গুলো হচ্ছে ইয়া হবে না, মানে কোনো সার্চ ভলিউম থাকবে না। লাইক আমরা এমন কিছু কিওয়ার্ড পাবো যে কিওয়ার্ড গুলার কোনো সার্চ ভলিউম থাকবে না, যেমন এমডি সজীব আলম দিয়ে যদি আমি সার্চ দিই, এটা কিন্তু কোনো সার্চ ভলিউম নাই, সার্চ ভলিউম শু করবে না। এরকম কিছু কিওয়ার্ড পাবো যেগুলোর সার্চ ভলিউম শু করবে না। তো এই কিওয়ার্ড গুলো আবার হচ্ছে তোমার ইনফরমেটিভ হবে। কিওয়ার্ড গুলো কি হবে? ইনফরমেটিভ বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে কিওয়ার্ড গুলো মিনিংফুল, যে মানুষ এই কিওয়ার্ড গুলা দিয়া সার্চ দিতে পারে এবং দেবে, যেহেতু হচ্ছে আমার ইন্ডাস্ট্রিটা এটার সাথে রিলেটেড, বা আমার ফোকাস কিওয়ার্ডটা এটার সাথে রিলেটেড। এখন ক্লায়েন্ট বললো যে আমার এটার আন্ডারে র্যাঙ্ক লাগবে, বাট হচ্ছে আপনি বলতেছেন যে কিওয়ার্ডের কোনো ট্রাফিক নাই, সার্চ ভলিউম নাই, আমি কিওয়ার্ড চুজ করবো না। বাট বুঝতে হবে যে কিওয়ার্ডটা যদি ইনফরমেটিভ হয়, সার্চ ভলিউম 10 থেকে 100 দেখাচ্ছে যদিও, তাইলে হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, কারণ এই কিওয়ার্ড মিনিংফুল হইলে কিওয়ার্ড নিতে হবে। কারণ গুগলের যে প্ল্যাটফর্ম কিওয়ার্ড প্ল্যানার, ওরা কিন্তু এক্সাক্ট ডাটা দিচ্ছে না, কারণ এক্সাক্ট ডাটা দিলে হচ্ছে ওদের ক্ষতি, এ কারণে ওরা এক্সাক্ট ডাটা দিচ্ছে না। এখন আসো, যেহেতু ওরা এক্সাক্ট ডাটা দিচ্ছে না, তাহলে আমরা কমপ্লিটলি হচ্ছে একটা কিসের মধ্যে, একটা মানে ধারণার মধ্যে, বা হচ্ছে একটা গেস্ট করেই হচ্ছে আমরা হচ্ছে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, যে কিওয়ার্ডটা এটা কাজ করবে বা এই কিওয়ার্ডের র্যাঙ্ক পজিশন এমন। কিন্তু কিওয়ার্ড প্ল্যানার একটা নির্দিষ্ট একটা রেজাল্ট দিচ্ছে, যে একটা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে এটা। তো তার উপর ভিত্তি করে আমরা লিখতেছি। এখন তার জন্য হচ্ছে যেটা বললাম, যে হচ্ছে আমাদের কিওয়ার্ডটাকে হচ্ছে যদি মিনিংফুল হয়, সার্চ ভলিউম আমরা নেব না। এখন এই কিওয়ার্ডটাকে হচ্ছে আমরা রিলেটেড হচ্ছে কি বসাবো, এফইকিউ বসাবো, এফইকিউ থাকবে আমাদের, ঠিক আছে। এবং এই কন্টেন্টটা হচ্ছে আমরা এমন ভাবে লিখবো যেন হচ্ছে এটা লাইক, এটাকে লিখছে একজন এক্সপার্ট, ঠিক আছে। কে লিখছে এটা, যেমন এটাকে এমন ভাবে লিখতে হবে যেন এটা কোনো একজন এক্সপার্ট এই কন্টেন্টটাকে লিখছে। এখন একটা এক্সপার্ট যখন এই কন্টেন্ট লিখবে, তখন সে কিন্তু অনেক কিছু নিয়ে এই কন্টেন্টটা লিখবে। কিভাবে লিখবে, যেমন হচ্ছে যারা জার্নালিস্ট তারা কিন্তু সরজমিনে গিয়া বিভিন্ন জিনিস রিসার্চ করে, তাদের এক্সপিরিয়েন্স ইজ হিউজ, তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ হিউজ। তারা যখন এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি দেখতেছে, যেটা এভাবে কাজ করছে, বা এখানে কোনো একটা ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে, ওরা এরকম 4-5টা অ্যাক্সিডেন্ট বা 10-15টা 100টা অ্যাক্সিডেন্টের মধ্যে ওরা গেছে গিয়া, ওরা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছে, আমার মতো মানুষ যারা হচ্ছে যায় নাই এরকম অ্যাক্সিডেন্টের প্লেস গুলাতে, তারা কিন্তু ওই বর্ণনাটা ভালোভাবে দিতে পারবে না, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে কন্টেন্টটা এমন ভাবে লিখতে হবে যেন গুগল মনে করে যে না এটা একজন এক্সপার্ট লিখছে।
এটা গুগলকে বুঝাইতে হবে। গুগলের যে অ্যালগো আছে, আমরা বলছিলাম এনএলপি, এই অ্যালগো দিয়ে বুঝাইতে হবে। গুগলের অ্যালগো দ্বারা গুগল বুঝা নেবে যে এটা একজন এক্সপার্ট লিখছে, ওইদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আসো এই কন্টেন্টে আরেকটা জিনিস আমাদের করতে হবে, এখানে হচ্ছে একটা ভিজুয়াল কিছু একটা জিনিস রাখতে হবে, একটা ইমেজ রাখতে হবে বা একটা ভিডিও রাখতে হবে। এটা কেন রাখতে হবে? কারণ আমরা যখন এটা বারবার এমনি পড়তে, কেউ এত পড়তে ভালোবাসে না, জুড়াই আসবে, চোখ জুড়াই আসবে, ঘুম চলে আসবে, অনীহা চলে আসবে। তার জন্য হচ্ছে 300 থেকে 500 বা 600, মানে তোমার কন্টেন্ট যদি 1000 হয় তাহলে তুমি 500 ওয়ার্ডের পরে হচ্ছে একটা ইমেজ তোমাকে বসাইতে হবে, রিলেটেড ইমেজ, যে ইমেজটা হচ্ছে মিনিংফুল, যে ইমেজটা তোমার পরবর্তী কন্টেন্ট বা তোমার টাইটেলটাকে ডেসক্রাইব করে। মানে ধরো হচ্ছে এই যে এখানে এটা একটা H2 বেস্ট প্লেস টু ফাইন্ড ল্যাম্পশেড সাপ্লায়ার। এখন এটার দ্বারা হচ্ছে আমি একটা শপকে ইন্ডিকেট করতে পারি। শপ বলতে কি, যারা যেখানে হচ্ছে ল্যাম্পশেড সাপ্লায়াররা আছে, যারা ল্যাম্পশেড গুলোকে সেলস করে, এরকম একটা ইমেজ হচ্ছে আমি এখানে প্লেস করতে পারি। এজ এ কনসিকুয়েন্স সেই ইমেজটার দিকে তাকাইলে তার হচ্ছে মাইন্ড একটু চেঞ্জ হবে। মাইন্ডটা চেঞ্জ হলে হবে কি, সে আবার পড়তে পারবে। কারণ হিউম্যান তার কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। হুম। তো যার কারণে হচ্ছে ভিজুয়াল কোনো একটা জিনিস হচ্ছে আমাদের ইউজ করতে হবে এটার মধ্যে। এটা হইতে পারে ইনফোগ্রাফি, এটা হইতে পারে কোনো হচ্ছে ইমেজ, ভিডিও, যা কিছু হচ্ছে একটা ব্যবহার করতে হবে যাতে করে হচ্ছে মানুষ বোর্ড না হয়। এখন আসো আমরা হচ্ছে অন পেজেস ওর ক্ষেত্রে হচ্ছে এত কিছু বললাম। এখন এত কিছু পরে হচ্ছে আমাদেরকে হচ্ছে দুইটা জিনিস মনে রাখতে হবে। আমরা বলছিলাম প্রথমে যে হচ্ছে ওয়ার্ল্ডের প্রায় 40 থেকে 45% হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস এ ডেভেলপ করা, এবং 40 থেকে 45% যেহেতু ওয়ার্ডপ্রেস সিএমএস ডেভেলপ করা, যেহেতু ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ফ্রি সিএমএস, যার কারণে হচ্ছে এটার সংখ্যা সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে এর মধ্যে আবার 30 to 20%, 20 to 30% হচ্ছে ওরা আবার এলিমেন্টর ইউজ করে, অ্যাস্ট্রা ইউজ করে, ওশান পিডাব্লিউ ইউজ করে। হ্যাঁ। তারপরে হচ্ছে আরো দুই একটা আছে যেগুলো হচ্ছে মোস্ট রেসপন্সিভ থিম, যার কারণে হচ্ছে ওরা এই থিম গুলা এবং হচ্ছে প্লাগইনস গুলার খুব বেশি ইউজ করে। এর মধ্যে এলিমেন্টর কিট, এগুলো হচ্ছে মোস্ট ব্যবহৃত হচ্ছে প্লাগইনস। তো আমরা হচ্ছে দেখবো যদি ওই কন্টেন্টটাকে হচ্ছে ওরা এলিমেন্টর দিয়ে কইরা থাকে, এলিমেন্টর দিয়ে যদি কন্টেন্টটা পাবলিশ করে থাকে। এখন এই অন পেজের ক্ষেত্রে আমরা কি করব, এটা পোস্ট হইতে পারে, এটা পেজ হইতে পারে, ঠিক আছে, অথবা এটা প্রোডাক্ট হইতে পারে আমরা অন পেজ করার জন্য। এখন আমি ধরো হচ্ছে অল পেজে গেলাম, গিয়া হচ্ছে আমি বুঝবো কিভাবে যে এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে করা কিনা, না হচ্ছে ডিরেক্ট করা। ডিরেক্ট বলতে হচ্ছে ক্লাসিক এডিটর নামে আরেকটা অপশন আছে, কি আছে, ক্লাসিক এডিটর, নোট করো এগুলারে। ক্লাসিক এডিটর প্লাগইনস, এই প্লাগইনসটা কিভাবে কাজ করে? এই প্লাগইনসটা হচ্ছে যখন হচ্ছে তোমার এই কন্টেন্টটা হচ্ছে আমি হচ্ছে ইয়া দিয়ে লিখি নাই, কি দিয়ে লিখি নাই, এলিমেন্টর দিয়ে লিখি নাই। এলিমেন্টর দিয়ে যেগুলো লেখা হবে, পাবলিশ করা হবে, কন্টেন্ট পেজ হইতে পারে, পোস্ট হইতে পারে, সেখানে এই এলিমেন্টর লেখাটা চলে আসবে একটা হাইফেনের পরে, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে ক্লাসিক এডিটর বা হচ্ছে নর্মালি করায়, এগুলো হচ্ছে এরকম চলে আসবে, ঠিক আছে। এখন ক্লাসিক এডিটরে ক্লিক করো তুমি, এখানে এডিটে কন্ট্রোলে ধরে রেখে ক্লিক করে যদি তুমি এই পেজে যাও, তাহলে তুমি কি দেখবা, সিয়াম আসছে। এই সিয়াম, খবর নাই কেন তোমার? হারাই গেছিলা। আচ্ছা, এখন দেখেন হচ্ছে যদি হচ্ছে এরকম থাকে, ক্লাসিক এডিটরের ক্ষেত্রে হবেটা কি, ক্লাসিক এডিটরে হচ্ছে তুমি এখান থেকে এটাকে এডিট করতে পারবা। কি করতে পারবা? এই এখান থেকে এডিট করতে পারবা। এখন এখান থেকে এডিট করার জন্য হচ্ছে তুমি এখানে সিম্পল এডিট করে হচ্ছে এখানে সেভ দিয়ে দিতে পারবা, যেটা এখানে আছে। আবার এটাকে যদি আমি হচ্ছে এডিট উইথ এলিমেন্টরি ক্লিক করি, তাহলে ক্লাসিক এডিটরের যে ডিজাইন আছে সেটা হচ্ছে ব্রেক করবে। কি করবে? হ্যাঁ, ক্লাসিক এডিটর। ঘুমাচ্ছ মেহেদি, ঘুমাচ্ছ? কি চোখ জোড়ায় আসছে? ওকে, ক্লাসিক এডিটরে যেটা হচ্ছে তুমি ইয়ে করবা,
ডিজাইন করবা, সেই ডিজাইনটা আবার ব্যাক করবে। কোথায় ব্যাক করবে? যদি তুমি এডিট উইথ এলিমেন্টরি ক্লিক করো, তাইলে আমাদেরকে বুঝতে হবে, যদি আমি আবার এই আরেকটাতে যাই, এটাতে যাই, এটাতে গিয়ে দেখো, এটাতে আবার সেম আমি কন্ট্রোলে ধরে রেখে এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা হচ্ছে আমাকে কিন্তু এটার মতো সেম দেখাবে না। কেন দেখাবে না? কারণ এটাকে হচ্ছে এই কন্টেন্টটাকে পাবলিশ করা হয়েছে এলিমেন্টরি দিয়ে। যেটা এলিমেন্টরি দিয়ে পাবলিশ করা হয়েছে এটা কিন্তু ক্লাসিক এডিটরের মতো শু করবে না। শু করছে এখানে, শুধু টাইটেলটা শু করছে। ঠিক আছে? কি? বাবা বাবা বাবা, কেমনে? এলিমেন্টের বাজে স্লোট মারে এই কারণে। এখন এটা এলিমেন্টর দিয়ে যদি হয় তাইলে হচ্ছে এটা এরকম আসবে, শুধু টাইটেল আসবে, কোনো কন্টেন্ট আসবে না। ঠিক আছে? আর যদি ক্লাসিক এডিটর দিয়ে হয় তাহলে কন্টেন্টও আসবে। এখন যাই হোক, এখন আমাদেরকে এটা বোঝার পরে আমাদেরকে তখন গিয়ে হচ্ছে কন্টেন্ট প্লেস করতে হবে। আমরা কন্টেন্টটা কিভাবে প্লেস করবো সেটাও বুঝতে হবে। এটা এখন মূলত সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কন্টেন্টটা কিভাবে প্লেস করতেছেন এবং কন্টেন্টটা পূর্বে কিভাবে প্লেস করা হয়েছে। যদি পূর্বে এক্সিস্টিং কোনো কন্টেন্ট থাকে তাইলে এটাকে আমাদেরকে এইভাবে বুঝার পরে হচ্ছে কন্টেন্ট এডিট করতে হবে। আর নাইলে হচ্ছে আমাদের ইলিমেন্টরে দিয়ে হচ্ছে কন্টেন্টে কাজ করতে হবে। এটা শো করতেছে না এখান থেকে। এখন এটাকে এডিট করতে হলে তুমি এডিট উইথ এলিমেন্টরি ক্লিক করতে হবে। এই যে এডিট উইথ এলিমেন্টরি ক্লিক করলাম, তখন হচ্ছে এই যে দেখো আমাকে ডিরেক্ট হচ্ছে নিয়ে যাচ্ছে এরকম একটা জায়গায়। এই জিনিসটা ক্লিয়ার? ওকে। অন পেজ এসইওর ক্ষেত্রে আরো অনেকগুলো জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে এখানে অন পেজ এসইও করার জন্য আমাদেরকে হচ্ছে আরো অনেকগুলো জিনিস আছে, লাইক হচ্ছে আমাদেরকে কিছু টুলস ইউজ করতে হবে, কিছু প্লাগইনস ইউজ করতে হবে। বেঞ্চমার্কিং বলতে? এটা এটা তো সব জায়গায় তো দেখায়। দেখায় এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করা, র্যাঙ্ক ম্যাথ এখানে আসো। ওকে, এবার দুজনে নোট করো। এই অন পেজ করার জন্য হচ্ছে আমাদেরকে কিছু প্লাগইনস দরকার। কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমরা যেহেতু সিএমএস এ কাজ করব, সেক্ষেত্রে আমাদের অন পেজ করার জন্য কিছু প্লাগইনস দরকার। তার মধ্যে হচ্ছে মোস্ট ব্যবহৃত প্লাগইনস হচ্ছে ইউজড এসইও, ইউজড এসইও প্লাগইনস। নাম শুনছ? র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস। তারপরে আসো অল ইন ওয়ান এসইও প্লাগইনস। এটার সংক্ষিপ্ত একটা নাম আছে। তারপরে আরেকটা হচ্ছে প্রো এসইও। হ্যাঁ, প্রো এসইও না কি জানি, ওইটা খেলা আসতেছে না আমার, ওইটা ব্যবহার করছিলাম অন্য একটার মধ্যে, ওইটা দেখাবো না তোমাদেরকে। সবচেয়ে মোস্ট ব্যবহৃত প্লাগইনস হচ্ছে এই তিনোটা। কয়টা? এই তিনোটা। এই তিনোটা প্লাগইনস হচ্ছে মোস্ট ব্যবহৃত প্লাগইনস। এই তিনোটা প্লাগইনস দিয়ে হচ্ছে অন পেজ এসইও করা হয়। আমি এই তিনোটা প্লাগইনস এর ব্যাপারে ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে, এবং এই তিনোটা প্লাগইনস এর ভিডিও তোমরা দুইজনে হচ্ছে অ্যাপ্লাই করবা। আমাকে হচ্ছে তিন দিন আগে যে তোমরা হচ্ছে কাজ করছো বা প্র্যাকটিস করছো, এক দিয়ে করার পরে আমাকে সেট আপ দেখাইবা, ভিডিও করবা। তোমাদের কিছু ভিডিও রেকর্ডিং এর ক্লাসটা দিয়ে দেবো নি, ইয়াটা টুলসটা দেওয়া হয়েছে ভিডিও রেকর্ডিং এর। ওকে, এই ফার্স্ট ওনের হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা তোমাদেরকে দিয়ে দেবো। ক্র্যাক ভার্সন, ক্র্যাক না এগুলো, প্রিমিয়াম ভার্সনে। এখন তোমরা হচ্ছে ওই ক্লাসটার ওইটার ভিডিও করবা, আর এটার জন্য হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে হবে যে কিভাবে এটাকে সেট আপ করে। এবং এটাকে শুধু দেখলেই হবে না, এটার মধ্যে আরো অনেক কাজ আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে বুঝবে। বাট অ্যাজ ফার্স্ট এটার বেসিকটা তোমাদেরকে বুঝতে হবে। এখন আসো,
আমরা এডিট উইথ এলিমেন্টরে গেলাম, এই যে এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পরে এই যে দেখো আমি এটাকে পাবলিশ করছিলাম, দেখতে পাচ্ছ? ক্লাসিক এডিটরের ক্ষেত্রে আরো কেউ একটা জিনিস এখানে মিস করছিলাম, যেটা হচ্ছে তোমাদেরকে বলতে চাইছিলাম, যে হচ্ছে অন পেজটা হচ্ছে আমরা 3-4টা প্লাগইনস, তোমরা মোস্ট অফ দ্য ওয়েবসাইটে 3-4টা প্লাগইনস দেখবা। যদি না থাকে, যদি কেউ আসে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য প্লাগইনস দিয়ে অন পেজ করতে, তাইলে এই তিনটার যে কোনো একটা ইউজ করবা। কয়টা? তিনোটার যে কোনো একটা প্লাগইনস ইউজ করবা। আবার যদি একটা ওয়েবসাইটে 2টা প্লাগইনস ইউজ করো, তাইলে কিন্তু এটা হবে কি হবে, এটা হবে হার্মফুল, ওই ওয়েবসাইট ব্রেক করবে, ওই ওয়েবসাইটে ইন্ডেক্সিং বা ক্রলিং এর ইস্যুস হবে। তো সেটা করা যাবে না, ঠিক আছে? এখন সেটা করলে হচ্ছে প্রবলেম হবে, ওয়েবসাইটের প্রবলেম হবে। এখন আসো আরো কয়েকটা জিনিস, সেটা হচ্ছে স্লাগের একটা কথা বলছিলাম পূর্বেও, মনে আছে কারো? বলো স্লাগ কি? স্লাগ টাইটেলের অংশ? হ্যাঁ, আমার মাথার মুন্ডু। বাবা বাবা বাবা, কিও মেহেদি, এত উন্নতি কেমন হয়েছে? হ্যাঁ, নেগেটিভ উন্নতি হইয়া লাভ নাই, ঠিক আছে? পার ক্লাসে যেগুলো বলবো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলো নোট করতে হবে, পরবর্তীতে ভুলে যাবেন, ঠিক আছে? ক্লাসে প্লাস হচ্ছে পরবর্তীতে যখন ভিডিও দেখবেন তখন এই জিনিসগুলোকে নোট করতে হবে, খুঁজে খুঁজে নোট করতে হবে এই জিনিসটা কি। প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা পার্ট, যদি এগুলো না বুঝেন পরবর্তীতে কিন্তু বুঝবেন না, ঠিক আছে? বুঝাই যাবে। আর তার জন্য প্র্যাকটিস করতে হবে প্রচুর। আপনাদের কাছে লাইফ সেট দেওয়া হয়েছে, আপনাদেরকে এখানে কাজ দেওয়া হয়েছে, আপনারা কাজগুলো ঠিকভাবে করেন না। এখানে কন্টেন্ট গুলো যখন বারবার লিখবেন তখন ওই কন্টেন্টের মধ্যে হচ্ছে আপনাদের একটা মায়া কাজ করবে, ঠিক আছে? তখন এটা ব্যক্তিগত লাইফেও এই কন্টেন্ট রাইটিংটাকে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই স্লাগ হচ্ছে হচ্ছে এই যে স্লাগ কোনটাকে বলা হয়, স্লাগ হচ্ছে এই যে লিখতে আছে না এখানে, স্ক্রিন দেখা যাচ্ছে? স্লাগ হচ্ছে এই যে ইউআরএলটা, এটাকে বলা হয় কি? স্লাগ। এখন এই স্লাগটা কোথায় শো করে? স্লাগটা শো করবে হচ্ছে নিচে, দেখাইলে বুঝবেন। কি? তুমি তো টাইটেল নিয়ে আসছো। ও, তাহলে আমি বুঝি নাই, তুমি হচ্ছে টাইটেলের কথা বলছো। আচ্ছা, স্ল্যাগ শব্দটা হচ্ছে এটা পরিপূর্ণ হচ্ছে ইউআরএল এর সাথে কানেক্টেড। ইউআরএল মানে আমি যেই ওয়েবসাইটের যে টাইটেলটা, এটাই টাইটেলটা তৈরি করছে না, এই যে টাইটেলটাই, টাইটেলের আন্ডারে যে হচ্ছে ইউআরএলটা তৈরি হচ্ছে, এটাকে স্ল্যাগ বলা হয়। এখন এই স্ল্যাগ হচ্ছে আমরা যখন টেকনিক্যাল এসইও কাজ করব তখন আমাদেরকে বুঝতে হবে, বুঝবো এটা আমরা। এখন এই স্ল্যাগ পাবো কোথায়? এই যে দেখো, এই যে ইউআরএল এর একটা https দিয়া, পরে যখন .com-এ গেলাম একটা স্ল্যাশ দিয়া ল্যাম্পার্টস এই যে লেখাটা চলে আসছে, ঠিক আছে? এখন আমরা এডিট স্নাইপেডে ক্লিক করি, তাইলে আমরা স্ল্যাগ পেয়ে যাব। পারমালিঙ্ক বলা হয় স্ল্যাগকে, আরেকটা কি বলা হয়? মেহেদি, সিয়াম, স্ল্যাগকে কি বলা হয় আরেকটা? হ্যাঁ, এই পারমালিঙ্ক মনে রাখতে হবে, পারমালিঙ্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যদি পারমালিঙ্ক চেঞ্জ হয় তাহলে হচ্ছে এই পেজ ইন্ডেক্স থেকে সরে যাবে। কি করবে? সরে যাবে। হ্যাঁ, যদি ইউআরএলটা চেঞ্জ হয় তাইলে ইন্ডেক্স থেকে সরে যাবে গা। তোমার কেউ এই পেজে আসলে, যে এখন পার্টস লেখাটা আছে, যদি এস কাটা যায় তাইলে এটা হচ্ছে 404 এতে রিডাইরেক্ট হবে, আর তখন হচ্ছে এই ফেসবুক এন্ড দেখা যাবে, ঠিক আছে? আবার যখন তুমি পার্টি লিখবা, এস লিখবা না, তখন হচ্ছে আবার ওই কন্টেন্টটা শো করবে, কারণ স্ল্যাগ ইজ মোর ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা টেকনিক্যাল এসইও থেকে এটা আর ভালোভাবে বুঝবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আসলে এখানে অন পেজ ক্ষেত্রে আমরা তো এখানে টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন এগুলো দেখলাম, এগুলো আমরা জানি। এখানে পাশে আরেকটা ঘর আছে সোশ্যাল। কার আওয়াজ হচ্ছে, মেহেদিনা সিয়ামের? হ্যাঁ, মিউট করে রাখো, যখন ডাক দেবো তখন আনমিউট করে কথা বলবা। ওকে।
এই যে এখানে দেখতেছো একটা সোশ্যাল নামে একটা অপশন আছে, সোশ্যাল, জেনারেলের সাথে মানে সোশ্যাল। এই সোশ্যাল মানে হচ্ছে আমরা যখন হচ্ছে এই পোস্টটাকে শেয়ার করতেছি, আমরা ভিউ মোডে যাই, এটার যদি ভিউ মোডে যাই তাইলে হচ্ছে আমরা কি দেখবো যে এটা হচ্ছে এরকম হচ্ছে শো করতেছে, ঠিক আছে। এখন কিছু কিছু পেজ পাওয়া যেটাতে হচ্ছে শেয়ারের অপশন আছে, এরকম ফেসবুকের এরকম সাইডে দিয়ে থাকবে যে শেয়ার উইথ ফেসবুক, যখন এই কন্টেন্ট গুলাতে কেউ ইনফরমেটিভ কিছু পাবে তখন সেটা শেয়ার করবে। এবং এই যে দেখো এটার মধ্যে কন্টেন্টের মধ্যে কিন্তু আমি একটা ইমেজ বসাইছি, দুইটা ইমেজ বসাইছি, যে ইমেজগুলো হচ্ছে কমপ্লিটলি নিজে জেনারেট করা। হুম, নিজে জেনারেট করছি, এখানে ওয়ার্ড বসাইছি, যেগুলো বসে সবগুলো নিজের জেনারেট করা, হ্যাঁ। তো এখন এটাকে যখন আমি শেয়ার করব, কোথায় শেয়ার করব? সোশ্যাল মিডিয়াতে। তখন হচ্ছে আমার কাছে এটা কিভাবে শু করবে, সোশ্যাল মিডিয়াতে এটা কিভাবে শু করবে সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? হ্যালো? তাইলে এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এটাকে অধিকাংশ ক্ষেত্রে করা লাগে না, ওরা ইজিলি করে নেয়, নিয়ে যদি না করে সেক্ষেত্রে হচ্ছে তোমাকে এখান থেকে টাইটেল ডেসক্রিপশন বসাইতে হবে, অন্যথায় এটা এমনি করে নিয়ে নেবে, ঠিক আছে। ফেসবুকে কিভাবে শু করবে, টুইটারে কিভাবে শু করবে, এই যে এরকম ভাবে এটা শু করবে যখন তুমি এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে। এটা একটা অন পেজ এসইওর একটা পার্ট। তারপরে যে ফোকাস কিওয়ার্ড আছে যেটা বললাম, এটা ফোকাস কিওয়ার্ড তোমাকে বসাইতে হবে। ফোকাস কিওয়ার্ড না বসাইলে তোমার কন্টেন্ট আসলে মূলত কোন কিওয়ার্ডের উপরে তুমি আসলে প্রায়োরিটি দিচ্ছ সেটা আসলে গুগলকে বোঝানোর জন্য আমরা হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করি। ফোকাস কিওয়ার্ড কয়টা হয়? একটা হয়, তুমি দুইটাও বসাইতে পারো, কিন্তু একটা রাখাই বেটার। এখানে দিস পোস্ট ইজ পিলার কন্টেন্ট। পিলার কন্টেন্ট মানে কি? এটা খেয়াল নাই আমার এখন, আমি পরে এটার একটা আনসার দেবনি, কারণ এটা আমার এখন আপাতত খেয়াল আসতেছে না। ওকে, তাহলে আমরা এখানে এই জিনিসগুলো দেখলাম জেনারেলের মধ্যে। এখন আসো অ্যাডভান্সে যদি যাই, এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের কথা বলতেছি। এটা মাঝে মধ্যে হচ্ছে তোমার এই লেফট সাইডে শু করবে, মাঝে মধ্যে হচ্ছে একদম কন্টেন্টের বটমে শু করবে, লাস্টে শু করবে, ঠিক আছে। এখন এটা যেখানেই শু করুক এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে জেনারেল, একটা অ্যাডভান্স, তারপর আরেকটা হচ্ছে কি স্ক্যামা। স্ক্যামারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার ব্যাপারে হচ্ছে পরে বলবো, আগে হচ্ছে অ্যাডভান্সে আসে। অ্যাডভান্সে এসে আমাদেরকে একটা জিনিস এখানে বুঝতে হবে, রোবটস মেটা নামে একটা অপশন আছে, এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথে আছে, ইউজড এসইওতে ভিন্নভাবে আছে, অনলাইন এসইওতেও আছে, কিন্তু বাট ভিন্নভাবে আছে। এখানে এসে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এই পোস্টটা কি আসলে নো ইন্ডেক্স ট্যাগে সেট আপ করা আছে কিনা। কোথায় দেখতে হবে? নো ইন্ডেক্স ট্যাগে সেট আপ করা আছে কিনা, নো আর্কাইভে সেট আপ করা আছে কিনা, নো স্নাইপেডে সেট আপ করা আছে, নো ইন্ডেক্স ইমেজ ইন্ডেক্সে সেট আপ করা আছে কিনা, হ্যাঁ, নো ফলোতে সেট আপ করা আছে কিনা, এটা দেখতে হবে। আমরা কেবলমাত্র এগুলো বাকিগুলো হচ্ছে বিভিন্ন প্রয়োজনে ইউজ করব, বাট হচ্ছে আমরা সবসময় এটাকে ইউজ করব ইন্ডেক্স হিসাবে, কারণ হচ্ছে আমরা এই কন্টেন্টটাকে ইন্ডেক্স করাবো। ইন্ডেক্স না করাইলে তো এটার কোনো র্যাঙ্কই আসবে না, এটা গুগলের র্যাঙ্কেই করতে পারবে না, গুগল এটাকে ইন্ডেক্স করতে পারবে না, তার জন্য আমাদেরকে ইন্ডেক্স ওয়ার্ডের মধ্যে রাখতে হবে মেটা ট্যাগটাকে। তারপর আসো অ্যাডভান্সড রোবটস মেটা। এটা যেভাবে ডিফল্ট আছে সেটা এখানে থাকবে। কি করবে? কথা বলো, কি ডিফল্ট থাকবে? এখন আমরা হচ্ছে স্লাগের কথা বলছিলাম, স্লাগ, তারপর কি বলছিলাম, স্লাগ, এই স্লাগ, এই পার্মালিঙ্ক, এই পার্মালিঙ্ক, ক্যানোনিক্যাল ট্যাগ, এই তিনটা কি, যদিও তিনটা স্লাগ পার্মালিঙ্ক এই তিনটা হচ্ছে মানে চাস্তো ভাই খালাতো ভাইয়ের মতো রিলেটিভ। এটা রিলেটিভ কিভাবে সেটা হচ্ছে আমরা খুব বর্ডারলি দেখতে পারবো এই জিনিসগুলো, এগুলো যখন টেকনিক্যাল ইস্যুতে যাব। এখানে দেখো এই যে ক্যানোনিক্যাল ইউআরএল নামে একটা ওয়ার্ড আছে, যখন হচ্ছে তোমার এই ইউআরএলটা গুগল হচ্ছে ইন্ডেক্স করে, লাইক হচ্ছে গুগল কি করে,
অন পেজ এসইওটা অনেক ক্ষেত্রে ইয়ার সাথে রিলেটিভ। কিসের সাথে রিলেটিভ? অন পেজ এসইওটা অনেক ক্ষেত্রে রিলেটিভ হচ্ছে টেকনিক্যাল এসইওর সাথে। কেন এটা রিলেটিভ? কারণ অন পেজ এসইওর ফল্টের কারণেই হচ্ছে টেকনিক্যাল ইস্যুসগুলা শু করে। এটা আমাদেরকে বুঝতে হবে। এখন একটা ক্লায়েন্ট আসলো, সে হচ্ছে জিজ্ঞাসা করলো যে আমার এই প্রবলেমগুলো আছে, সে এখন এই প্রবলেমগুলোকে ফিক্সড করতে যাচ্ছে। ঠিক আছে, এখন এটার এখানে অনেকগুলা রিজনস দেখাচ্ছে ওরা। এই যে রিজনস গুলা দেখো, অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, exclude by no index text, page with redirect, not found 404, duplicate with user selected canonical tag, soft 404। এই যে এতক্ষণ ধরে যে আমি হচ্ছে অন পেজ এসইওর ব্যাপারে কথা বললাম, এই অন পেজ এসইওতে আমি অনেকগুলো জিনিস এখানে ক্লিয়ার করে দিছি, বাট হচ্ছে এতগুলো জিনিস তোমরা বুঝো নাই। কেন বুঝো নাই? এর কারণ হচ্ছে তোমরা এগুলো প্র্যাকটিক্যাল কাজ করো নাই। এখন আসো ধরো হচ্ছে অ্যালটারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, এটার মানেটা কি? এখন আমি বলছিলাম যে হচ্ছে আমরা যে হচ্ছে স্ল্যাকটা বা হচ্ছে পার্মালিঙ্কটা ব্যবহার করতেছি, এই সেম ইউআরএল যদি অন্য আরেকটা ইউজ করা থাকে, অন্য আরেকটা পেজে বা পোস্টে ইউজ করা থাকে, মানে ল্যাম্পশেড অনলাইন ল্যাম্পশেড সাপ্লায়ার যদি একজন ইউজ করে থাকে, যদি আবার তুমি এই সাপ্লাইটা আরেকবার ইউজ করে থাকো, তাহলে হচ্ছে অ্যালটারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যালটাকে চলে আসবে। ঠিক আছে, তাহলে গুগল এটাকে আবার ডিক্লাইন করতে পারবে না, তোমার ডিসিশন নিতে পারবে না যে আসলে কোনটা গুগল আসলে ইন্ডেক্স করবে। মূলত গুগল তখন কনফিউশনে পড়ে যাবে, তখন গুগল একটা ইউআরএল কি করবে, সিলেক্ট করবে, যেটা হচ্ছে ইউজার ডিক্লারেড ক্যানোনিক্যাল ট্যাগ, গুগল সিলেক্টেড ক্যানোনিক্যাল ট্যাগ। এখন এটার দুইটার মানেটা কি বলো তো? সিয়ামকে বলছিলাম user declared canonical tag, Google declared canonical tag। হ্যাঁ শ্যাম, কেন তোমাকে স্পট হাবের ইয়ারগুলো দিলাম, কাজগুলো দিলাম, মনে নাই? ও না, দেখাইছিলাম, বলছিলাম তোমারে। আচ্ছা যাই হোক, ইউজার ডিক্লারেড মানে হচ্ছে আমি যে পার্মালিঙ্ক বা স্ল্যাকটা সেট আপ করতেছি, বা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা সেট আপ হচ্ছে, ডিফল্ট ভাবে কোনটা সেট আপ হচ্ছে। এই যে স্নাইপেডে আসো, তুমি যদি হচ্ছে এখানে কোনো কিছু নাও করো, এই স্ল্যাগে হাত না দিয়ে শুধু মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন বসাও, এই পার্মালিঙ্ক অটোমেটিক্যালি জেনারেটেড হবে টাইটেলের মাধ্যমে। কিসের মাধ্যমে? টাইটেলের মাধ্যমে। তাইলে এটা তোমার জেনারেট করার দরকার নাই। এখন আসো, ইন সাম কেস যখন প্রবলেম শুরু করতেছে, তখন তোমাকে হচ্ছে এখান থেকে আইসা এই যে ইউজার ডিক্লেয়ার্ড ক্যানোনিক্যাল ট্যাগ, এটা শু করতেছে, তোমার হচ্ছে এখানে আরেকটা শু করবে গুগল সিলেক্টেড ক্যানোনিক্যাল ট্যাগ। এখন তুমি কোন ট্যাগটা রাখতে চাচ্ছ, এটা হচ্ছে আমরা অন পেজ এসইওতে দেখবো আর টেকনিক্যাল এসইওতে দেখবো। কিন্তু তারপরও একটু দেখাই দিচ্ছি। এই ক্যানোনিক্যাল ট্যাগে এসে আমাদেরকে বসাইতে হবে। কি করতে হবে? এখান থেকে একটা ইউআরএল, যে ইউআরএলটা আমরা রাখতে চাচ্ছি, ইউআরএলটা হচ্ছে আমাদেরকে ক্যানোনিক্যাল ট্যাগ ইউআরএল এর মধ্যে এসে না রাখতে হবে, অন্যথায় এই প্রবলেমটা সলভ হবে না। কি হবে না? সলভ হবে না। তারপরে আসো এখানে, ধরো হচ্ছে এখানে কি আছে আরো, এক্সক্লুড বাই নো ইন্ডেক্স ট্যাগ। এখন এই নো ইন্ডেক্স ট্যাগটা কি? ধরো হচ্ছে আমরা নো ইন্ডেক্স ট্যাগের মধ্যে যাই এখানে, আর এখানে একটু দেখি। এই অ্যাডভান্সের মধ্যে আমরা বলছিলাম এই যে এখানে যদি নো ইন্ডেক্স ট্যাগ, নো আর্কাইভ, নো স্নাইপেট, নো ইমেজ ইন্ডেক্স এগুলাতে সিলেক্টেড থাকে, তখন এটা কি কোথায় চলে যাবে? এটা গুগল এই পেজটাকে শো করবে নো ইন্ডেক্স ট্যাগ হিসাবে। লুক এট দিস।
এটাতে গেলাম, কন্ট্রোল দিয়ে ইউআরএল ক্লিক করলাম, আফটার দেন কন্ট্রোল এফ, তারপরে দিলাম নো ইন্ডেক্স। আসতেছে না, ফিরে আসে। প্রশান্ত বলে আপনি কি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন? এই প্রশান্ত, টাকা দেবো না এটার তোমারে, টাকা যদি তুমি পাও করে বললো। আচ্ছা তাইলে হচ্ছে নো ইন্ডেক্স ট্যাগটা কেন আসে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, নো ইন্ডেক্স ট্যাগটা আসতেছে এই রোবট মেটাতে। যদি হচ্ছে নো ইন্ডেক্স ট্যাগ সেটআপ থাকে তাইলে এটা সার্চ কনসোলে এখানে শু করবে, পেজেসের মধ্যে এটা শু করবে যে এখানে নো ইন্ডেক্স ট্যাগ এই পেজের মধ্যে আছে। গুগলের কল বা স্পাইডার হচ্ছে তোমার এই পেজটাকে ইন্ডেক্স করতে পারতেছে না। এখন আসো ডুপ্লিকেট ইউজার, এটা হচ্ছে অনেকটা এই যে অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, ওইটাকে ওইটার মতো করে সেম ওয়েতেই সেট আপ করতে হবে। এটাও ওই ক্যানোনিক্যাল ট্যাগের একটা অংশ। তারপরে আসো সফট 404 এরর। আমরা বলছিলাম যদি তুমি একটা ওয়েবসাইটের ইউআরএলটা চেঞ্জ করে দাও, এখানে ল্যাম্প পার্টস ছিল, তুমি এটাকে ল্যাম্পার্ট করে দিছো, এস শব্দটাকে বাদ দিয়ে দিছো। তো এখন যদি কেউ ল্যাম্পার্টস দিয়ে সার্চ করে তখন এটাকে হচ্ছে 404 ইউরোরে রিডাইরেক্ট করবে, যেখানে হচ্ছে ব্রোকেন পেজ শো করবে। আর সেটা হচ্ছে তোমার সফট 404 এররের মধ্যে গিয়ে শো করবে। ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন ব্লকড ডিউ টু অ্যাক্সেস ফরবিডেন 403, এটা হয় কি? এটা হয় আমরা যে হচ্ছে একটা ওয়েবসাইটের যে রোবট ডট টিএক্সটি এটা আছে, মনে আছে? ওই রোবট ডট টিএক্সটি গিয়া হচ্ছে আমরা কিছু কাস্টম কোড ইউজ করি। কাস্টম কোড কেমন ইউজ করি? এই ধরো হচ্ছে যে দেখো এখানে ডিজালাও দেওয়া আছে কিছু, ডাব্লিউপি অ্যাডমিন ডিজালাও দেওয়া আছে, ডিজালাউড ট্র্যাক ব্যাক দেওয়া আছে, এক্সিএমএল আরপিসি ডট পিএইচপি দেওয়া আছে, ফিড দেওয়া আছে। এগুলা কোথায় গিয়ে শু করবে? এগুলা শু করবে হচ্ছে তোমার এই ব্লকড ডিউ টু অ্যাক্সেস ফরবিডেন, যেখানে হচ্ছে গুগলের স্পাইডার বা বট সেখানে অ্যাক্সেস নিতে পারতেছে না। মানে গুগলের বট বা স্পাইডারকে মানা করা হয়েছে তুমি এখানে অ্যাক্সেস করতে পারবা না। এখন গুগলের সার্চ কনসোল বলতেছে তোমার ওয়েবসাইটের এমনগুলো পেজ পাইছি যে পেজগুলোতে আমি ঢুকতে পারি নাই, সেগুলোকে গুগল বলতেছে যে তোমরা এখানে ব্লক করে রাখছো, ব্লক খোলো, তাইলে হচ্ছে আমি ঢুকতে পারবো। দিস ইজ, এটাও কেন আসে আমরা বুঝতে পারলাম। ওকে, কল কারেন্টলি নট ইন্ডেক্সড, এটা আসে ওই যে প্রথমে বললাম যে কন্টেন্টের কোয়ালিটিটা কেমন, কন্টেন্টটা হেলদি কিনা, হুম, কন্টেন্টটা কপি কিনা, ডুপ্লিকেট কিনা। যদি এরকম ধরনের কোনো ইস্যুস থাকে তাহলে এটাকে ক্রল করবে বাট ইন্ডেক্স করবে না। গুগল কি করবে? ক্রল করবে বাট ইন্ডেক্স করবে না। আবার ইন সাম কেস নতুন একটা ওয়েবসাইট গুগলের ব্রডওয়ে স্পাইডার এসে ক্রল করছে বাট ইন্ডেক্স করে না, সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে, সে ইন্ডেক্স করবে পরে। আর যদি না করে তাহলে বুঝতে হবে যে আমাদের কন্টেন্ট কোয়ালিটি ইজ নট গুড। আমাদেরকে কন্টেন্ট কোয়ালিটিটা হচ্ছে আমাদেরকে ইনক্রিজ করতে হবে। কি করতে হবে? কন্টেন্ট কোয়ালিটি বাড়াইতে হবে, কন্টেন্টের ওভারঅল স্কোর বাড়াইতে হবে। আবার এখানে অনেকগুলো জিনিস হচ্ছে যে প্রোডাক্ট ট্যাগ, এগুলা হচ্ছে জেনারেটেড হচ্ছে। এগুলা কেন জেনারেটেড হচ্ছে? এগুলা অন পেজ এসইও বা ইউজড এসইও সেটআপের জন্য হচ্ছে। হুম, প্রপার সেটআপ না করতে পারলে র‍্যাঙ্ক ম্যাথ, ইউজড এসইও, অল ইন ওয়ান এসইও, এগুলা যদি প্রপার সেটআপ না করতে পারো তাইলে হচ্ছে এগুলাতে কি হবে?
তোমার এরকম প্রোডাক্ট ট্যাগ, কমেন্টস, ফিড, তারপরে হচ্ছে 40, সরি, এমন কিছু নাম আসবে যে নামগুলো তুমি পড়তে পারবা না, কিছু সিম্বল আসবে যেগুলো তুমি বুঝবা না, বাট দেখাচ্ছি, দেখাইলে বুঝবা। এই যে ফিড আসছে প্রোডাক্ট ট্যাগের পরে, এরকম অসংখ্য প্রবলেম আসে যেগুলো হচ্ছে পরে দেখাবো নি, এরকম প্রবলেম আসবে। হুম। তাইলে ওইটা হচ্ছে তোমাকে ওয়ান পেজ এসইও করার সময় তুমি যে প্লাগইনসটা ইউজ করতেছো, কোনটা ইউজ করতেছো নাইলে র্যাঙ্ক ম্যাথ করতেছো নাইলে ওয়ান ইন ওয়ান এসইও প্লাগইনসটা ইউজ করতেছো, তখন তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি যেটা ইউজ করতেছো সেটাকে তুমি প্রপারলি কনফিগার করতে পারছো কিনা, কি করতে পারছো কিনা। হ্যালো, প্রপারলি কনফিগার যদি না করতে পারো তাইলে হচ্ছে এই প্রবলেমগুলো শো করবে। এবার আসো ব্রেড কামস টাইটেল। ব্রেড কামস মানে বুঝো? ব্রেড কামস কি মেজি? হাউ ফানি। ব্রেড কাম হচ্ছে বেশিরভাগ ই কমার্স ওয়েবসাইটের মধ্যে গেলে দেখবা যে তুমি এক পেজ থেকে অন্য একটা পেজে গেছো, যাওয়ার ফলে তোমাকে যে পূর্বের পেজটাতে তুমি ছিলা এই পেজটা এখানে শু করবে একটা। যে তুমি হোম পেজ থেকে তুমি অ্যাবাউট পেজে গেছো, অ্যাবাউট পেজ থেকে তুমি কন্টাক্ট পেজে গেছো, বা অ্যাবাউট পেজ থেকে তুমি অন্য একটা পেজে গেছো যেটা হচ্ছে সাব পেজ, তখন এটা এখানে শু করবে। এটাকে বলা হয় ব্রেড কামস। কি বলে এটাকে? ব্রেড কামস কারে বলে? না, তুমি ধরো এই ব্লগ পেজে গেলা বা হচ্ছে এই এফিকিউ পেজে গেলা। এখন এই এফিকিউ পেজটা হচ্ছে, তো এমনি দেখালে বুঝবো না। গুগল কিন্তু দিন দিন হার্ড হয়ে যাচ্ছে প্রচুর। হ্যাঁ ভাই। হ্যাঁ। কি? বাইরে থেকে খেয়ে আসেন, রান্না হয় নাই তো, মিল চলে নাই। হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা, এই যে ওয়েবসাইটের মধ্যে আসছি, ওয়েবসাইটের মধ্যে ধরো আমি এই পেজটাতে গেলাম বেস্ট সেলার। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ না, হোম অকেশনস বেস্ট সেলার। হ্যালো, মেহেদি সিয়াম দুইজনে বলো। তাহলে ব্রেড কামস কারে বলে? সাইন দেওয়া না, এটা সাইন দেওয়াটারে বলে। একটা পেজ থেকে আরেকটা পেজে যে যাচ্ছ তুমি, এখন এটা কেন দেওয়া হয়, ব্রেড কামস কেন দেওয়া হয়? ব্রেড কাম ইউজ করা হয় যাতে একটা ইউজার ইজিলি নেভিগেট করতে পারে
এজ এ ইউজার হিসেবে আমি এখন বেস্ট সেলারে আসছি, এখন আমি হোমে, এখান থেকে হোমে ক্লিক করে যাওয়ার কোনো অপশন নাই। আমি যখন এখন হোম শব্দটা পাইছি এখান থেকে ইজিলি ক্লিক করে যাইতে পারতেছি। আমি অকেশন পেজ থেকে বেস্ট সেলারে আসছি, আমি আবার অকেশন পেজ, আমার এই পেজের কোনো কিছু আমার ভালো লাগে না, আমি অকেশন পেজে যাবো। তাহলে ইজিলি যে নেভিগেট করার যে ওয়েটা, সেটা হচ্ছে ব্রেড কামসের মাধ্যমে কি করা পসিবল। যার কারণে হচ্ছে ব্রেড কামস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ই কমার্স ওয়েবসাইট। এখন আসো, এত কিছু গেল, তাহলে ব্রেড কাম ক্লিয়ার। রিডাইরেক্ট, আমরা 404 এর, হ্যাঁ না না, টাইটেল এটা অন্য আরেকটার জন্য, একটু অ্যাডভান্সের, এটা আমার সঠিক খেয়াল নাই। ব্রেড ক্রামস হচ্ছে ডিজাইনাররা ইউজ করবে, এটা আমরা ইউজ করবো না। ব্রেড ক্রামটা আসছে এই কারণে তোমাকে দেখাইলাম তোমাদেরকে। এই যে 404 রিডাইরেক্ট কিসের ব্রেড ক্রামে পরে গিয়া তো বুঝবা না, বুঝো নাই? ওই ব্রেড ক্রাম কি, এটা খুঁজতে খুঁজতে তোমার জীবন চলে যাবে গা। বুঝে আসছে? এখান থেকে সবকিছু তোমার বুঝে বলা সম্ভব না, যার কারণে যেটা চোখে পড়তেছে এটাই তোমাকে বুঝাই দিচ্ছি। কারণ সবকিছু বুঝাইতে গেলে তোমার আমার জীবন চলে যাবে গা, কিন্তু তুমি বুঝবা না। কথা বুঝে আসছে? এখন আসো রিডাইরেক্ট শব্দটা কেন আসতেছে, যে রিডাইরেক্ট, এটা হচ্ছে এখানে না আসার কথা, বাট আমরা অন্য জায়গা থেকে এটা রিডাইরেক্ট করতে পারবো, বাট এটা এখানে আসছে, তারপরে দেখাই দিচ্ছি। এই যে এখানে দেখো হচ্ছে আমাদের ওই যে 404 সফট 404 এররটা আসছে, মনে আছে? নট ফাউন্ড 404। এই পেজ গুলাকে আমাদেরকে হচ্ছে একটা হোম পেজ বা হচ্ছে একটা টার্গেটেড পেজের সাথে রিডাইরেক্ট করে দিতে। ওই যে আমরা বলছিলাম যে পার্টস এবং হচ্ছে ল্যাম্প পার্টস এবং ল্যাম্প পার্ট, এসটা বাদ দেওয়ার পর ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হুম, তাহলে এটা হচ্ছে আমরা এই পেজটাকে ওই পেজটার সাথে রিডাইরেক্ট করে দেব। ঠিক আছে, গেল এত কিছু। স্কামা স্ট্রাকচার ডাটা মার্কআপ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরে বুঝাই দেব। এখন এত কিছু ক্লিয়ার এটা? হ্যাঁ, মেয়েদের, এখন আসো, এখানে দুইটা অপশন পাবা। যদি এখানে ইউজ টেসিউ তুমি ইউজ করে থাকো, তাইলে উপরে ইউজ টেসিউর আইকন থাকবে। এখন এটা কিসের আইকন আছে? র্যাঙ্ক মেথড। আর এই যে পাশে একটা ঘর আছে সেটিং নামে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে সেটিংটা আছে, এই সেটিংটা এখান থেকে পাবা। এটাতে ক্লিক করো, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে ব্লগ। পেজ থেকে তোমার এই যে কন্টেন্টের যে হচ্ছে ইয়াটা, এখানে যদি কালার চেঞ্জ করতে চাও এখান থেকে করতে পারবো। ব্লগ ট্লগের যে কাজগুলো আছে, টেবিলের যে কাজগুলো আছে, এটা এখান থেকে করতে পারবো, ঠিক আছে? আর এই পেজের মধ্যে গেলে তুমি পেয়ে যাবো যে হচ্ছে তোমার ফিচার ইমেজ সেট আপ করতে হবে। মানে ফিচার ইমেজ কেন সেট আপ করতে হবে বলো, দুজনে একজনে বলো, ফিচার ইমেজ কেন সেট আপ করতে হয়? হুম, কি করার জন্য? ব্রেড কাম বুঝাইলাম কেন, বললা যে হাও হাও চিল্লাচ্ছি। হুম, ফিচার ইমেজ এতবার সেট আপ করলা, এত কন্টেন্ট পাবলিশ করলা, এত কন্টেন্ট রিরাইট করলা, ফিচার ইমেজের অ্যালটাটেক বসাইলা, ফিচার ইমেজ কেন সেট আপ করা লাগতেছে বা লাগতেছে এটা বলতে পারতেছো না। বুঝলা বিষয়টা? রিজন বুঝছো? তাহলে মেহেদি বলো এবার। প্রশান্ত, প্রশান্ত, আচ্ছা তাহলে বলো যে ফিচার ইমেজ মেহেদি বলো কেন সেট আপ করতে হবে।
বাবা বাবা বাবা, কি গো? ঘটনা কি? হয় নাই। এটা তো হচ্ছে আমরা কন্টেন্টের মধ্যে, এই যে ইনসার্ট আমরা কন্টেন্টের মধ্যে প্লেস করব। কন্টেন্টের মধ্যে যে ইমেজটা ইউজ করব সেটা ইনফোগ্রাফিটা ইউজ করব বা ট্রাইফোগ্রাফি ইউজ করব, এটা ইউজ করব। ডিরেক্ট মেরে দিছে নাকি? ওকে, এটা ইউজ করবো আমরা হচ্ছে এখানে কন্টেন্টের মধ্যে ডিরেক্ট ইউজ করবো না, সেটা হচ্ছে এই যে এখানে দেখো অন সাইডের মধ্যে আমি যখন এটাকে করছিলাম তখন এটাকে কি দিয়ে করছিলাম, আমার এডিট উইথ এলিমেন্টর দিয়ে করছিলাম। এই যে দেখো এখানে, এখানে ডিরেক্ট পাবলিশ করছে, এখান থেকে ডিরেক্ট আপলোড করছে, এটা ব্লগ দিয়ে আপলোড করছে এখানে। এই যে বিভিন্ন পোর্শন দিয়ে এই যে এখান থেকে আপলোড করছে, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে ফিচার্ড ইমেজ না। ফিচার্ড ইমেজ হচ্ছে যেটা হচ্ছে এই যে আমি যখন এখানে একটা সার্চ দিলাম কি দিয়া, খাইলো। হ্যাঁ, আমি খাই নাই। বুঝতেছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইয়া শু করে, একটা ইমেজ শু করে না এই পাশে, পাইছিলা কেউ? এখান থেকে না দেখে আরো ইজি, এখান থেকে না দেখাইয়া আরো ইজি দেখাই। স্নাইপেড এই তো। এটা স্নাইপেড। হ্যাঁ, কই উপরে লাইট জ্বলতেছে? না না, এই যে দেখো এখানে ফিচার্ড ইমেজ গুলো যখন আমরা সার্চ দিই এখান থেকে বুঝাই, তুমি বুঝবে না। এই যে এখানে একটা সাইডে একটা ইমেজ বসে মাঝে মধ্যে আসে দেখবা, ঠিক আছে। এখানে একটা ইমেজ আসে না, এই ইমেজটাই হচ্ছে ফিচার্ড ইমেজ। যে ইমেজটা হচ্ছে তোমরা গুগলে সার্চ দেওয়ার পর একটা কিওয়ার্ড যখন র্যাঙ্ক করে বা একটা কিওয়ার্ডের আসতেছে না করে, ফিচার্ড ইমেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বাট এটা শু করে ডিফারেন্ট ওয়েতে, মাঝে মধ্যে শু করে মাঝে মধ্যে শু করে না, ঠিক আছে। তোমার বোঝার ভুল। এই এখানে পাশে শু করে ফিচার্ড ইমেজ, ঠিক আছে। তাহলে এই ফিচার্ড ইমেজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ফিচার্ড ইমেজের অ্যালটা ট্যাগের মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা বসাইতে হয়, আমরা বলছিলাম অন পেজ ইস্যুতে, মনে আছে? একটা কিওয়ার্ড কয় জায়গায় প্লেস করতে হয়? বাবা বাবা বাবা, কিও মেহেদি, সব তো ভুলে গেছ। একটা ফোকাস কিওয়ার্ড দুই তিন জায়গায় প্লেস করতে হয়, বলছে ফোকাস। ফোকাস কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে 1000 কন্টেন্টের মধ্যে 2 থেকে 3 বার প্লেস করতে হবে, এটা বলছি। আর আমাদের এমনি ফোকাস কিওয়ার্ড ইন টোটাল কয় জায়গায় প্লেস করতে হবে? ফোকাস কিওয়ার্ড প্লেস করতে হবে 5 জায়গায়। প্রথমে হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড থাকবে টাইটেলে, দ্বিতীয়ত থাকবে ডেসক্রিপশনে, তৃতীয়ত থাকবে ইউআরএল এর মধ্যে, চতুর্থ থাকবে কন্টেন্টে, পঞ্চম থাকবে ফিচার্ড ইমেজে, ঠিক আছে। ঠিক আছে মেহেদি, ঠিক আছে। ফিচার্ড ইমেজ আর আমাদের ফোকাস কিওয়ার্ড কয় জায়গায় প্লেস হবে? মাথাটা ফাটাবো সিয়াম, 5 জায়গায় বসবে। এটা বাধ্যতামূলক থাকা লাগবে, না থাকলে কে কিওয়ার্ড র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক করবে যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, অনেক কারণে র্যাঙ্ক করে, ঠিক আছে।
বাট এসইও বেস্ট প্র্যাকটিসের জন্য হচ্ছে এই কাজটা করতে হবে। এই হচ্ছে এক জায়গা, এই টাইটেলে এক জায়গায় থাকতে হবে এখানে, ঠিক আছে? এই কন্টেন্টের মধ্যে থাকতে হবে এক জায়গায়। কয় জায়গা? দুই জায়গা। এই স্নাইপেডে আসো, এই যে দেখো এই টাইটেলের মধ্যে এই টাইটেলটা কিন্তু সেম হবে। হুম। এই পারমালিঙ্কে থাকতে হবে, মানে হচ্ছে ইউআরএল। এই ডেসক্রিপশনে থাকতে হবে। কয় জায়গা হইলো তাইলে? চার জায়গা। কয় জায়গা? আর এই এখান থেকে আসবা ওয়ার্ডপ্রেসের ড্রেস সেটিং এ, এখানে এসে আরেকটা জায়গায় বসবে, সেটা হচ্ছে পেজে থেকে ফিচার ইমেজে। কয় জায়গা হইলো? এই 5 জায়গায় ফোকাস কিওয়ার্ড বসাইতে হবে। তার মধ্যে কন্টেন্টের মধ্যে 1000 কন্টেন্টের মধ্যে 2 থেকে 3 বার বসাইতে হবে, যদি 1.5 কে হয় 3 থেকে 4 বার বসাইতে হবে, সেটা করতে হবে। টাইটেলের মধ্যে বসাইতে হবে, তারপরে সাব হেডিং এর মধ্যে একবার বসাইতে হবে, ঠিক আছে? ওকে। এখানে কিছু জিনিস দেখো, সেটা হচ্ছে এটার অতরকে শু করতেছে, এগুলো তো ফোকাস কিওয়ার্ড বসাইলে, হ্যাঁ। ওকে। এখনো দেখো এখানে একটা অপশন আছে রিভিশন, ঠিক আছে? এটা কি বলা হয়? রিভিশন। এখানে তোমাদের কিছু জিনিস বুঝতে হবে। তোমরা এখানে আমি অনেকগুলো প্লাগইনস এর নাম বললে যে কোনো প্লাগইনস যে কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারবে না, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমাদের লাইভ সেট দেবনি, যেখানে তোমরা যেমনি ইচ্ছা হুরুস্তুল কাজ করবানি। দুই একটা সাইট যদি হচ্ছে ওই ওই টাইপের হয়ে যাবে না, যেগুলোতে হচ্ছে হুলস্থুল কাজ করলে কিচ্ছু হবে না। এটাই বুঝতে হবে। এই যে র্যাঙ্ক মে ইয়া, এই যে দেখো এই ওয়েবসাইটের খুব টেরিবল অবস্থা ছিল। ইয়ার কিসের বলে এটা রে, সিটির একটা টেরিবল অবস্থা ছিল সাইট পারফরমেন্সের। এখন এটার সাইট পারফরমেন্স যথেষ্ট যথেষ্ট ভালো, কিন্তু হচ্ছে এটাতে আবার একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখো এটার আগের অবস্থান ছিল কত ছিল? 11 ছিল মোবাইলে, ডেস্কটপে ছিল 30 ছিল। এখন মোবাইলে হচ্ছে 75, ডেস্কটপে হচ্ছে 91%। কিন্তু সাইডের যে প্রথমে যে ইয়াটা আছে, একটা ফর্ম আছে, ওই ফর্মটা এখন আর কাজ করে না। কি করে না? কাজ করে না। তাইলে এমন জিনিস হইলে এটা কেন হচ্ছে? একটা এইটা ওইটার সাথে কনফ্লিক্ট করতেছে। এখানে একটা ফর্ম আসবে, ফর্মটা আসতেছে না এখন। হুম। ওই ফর্মটা এই যে এখন আসছে আবার। আও, অফ করে দিছে নাকি? আরেকটা পেজের লিঙ্ক দাও তুমি, তুমি একটা মিটের লিঙ্ক দাও। যত দাও, আমি আবার কাজ করবো 26 বাজে, সময় নষ্ট করবো না। এই যে দেখো 35 আসছে, আবার 35, 12 কেন আসছে? এখন টেরিবল মনে হচ্ছে না? হ্যালো। এটা কিন্তু চেঞ্জ হয়েছিল, ওই টুলস এর জন্য চেঞ্জ হয়েছিল, কারণ এখানে একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করে, আমাদেরকে বুঝতে হবে কোনটা এটার জন্য কাজ করতেছে, ঠিক আছে? তাইলে উল্টা পাল্টা প্লাগইনস ইউজ করা যাবে না। হ্যাঁ। আরে মিলাতে পরের থাক, অবস্থা খারাপ, যাই হোক। তাইলে আমরা এত কিছু বুঝলাম। এখন এই রিভিশন শব্দটা কি? রিভিশন শব্দটা হচ্ছে আমরা যতবার পেজটাকে এডিট করব, চেঞ্জ করব, পাবলিশ চেঞ্জ করে পাবলিশ করব, ততবার এখানে রিভিশন বাড়বে। কি করবে? এটা কবার চেঞ্জ করো না, এটার একটা ব্যাকআপ থাকবে ওয়ার্ডপ্রেসের কাছে। কি করবে? ব্যাক করতে পারবে না। বাট এখানে ওয়ার্ডপ্রেস, ওরা ডিফল্ট ভাবে, ওরা এটা ওদের সার্ভারের একটা সমস্যা, ওরা এটারে হচ্ছে এটাকে নিয়ে রাখা দেয় আর কি। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে, তোমার এই ওয়ার্ডপ্রেসের জন্য হার্মফুল। কি এটা? মেহেদি জয়েন করছে? তাহলে এটা কি?
এটা ডেঞ্জারাস জিনিস। গুড। তাহলে এটাকে রিমুভ করতে হবে। এখানে অ্যাডভান্স ডাটাবেস ক্লিনার নামে একটা প্লাগইনস আছে। কি আছে? অ্যাডভান্স ডাটাবেস ক্লিনার। এই প্লাগইনসটা ইনস্টল করে হচ্ছে এটাকে রিমুভ করতে হবে, অথবা একটা কোড আছে যেটা হচ্ছে cPanel এ বসাইতে হবে। ঠিক আছে, তোমার ওই ফাইলগুলো দিছিলাম, তখন এটা হচ্ছে রিমুভ হবে, আবার এটা জেনারেট হবে। ইজ ইট এভরিথিং ইজ ওকে এখন? ওকে, এটা হচ্ছে অন পেজের টোটাল একটা পার্ট গেল। এখন আসো আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দিয়ে একটা পোস্ট আজকে পাবলিশ করব, এবং ক্লাসিক এডিটরে পাবলিশ করলে কিভাবে শো করবে সেটাও দেখাবো। তারপরে তোমরা হচ্ছে, তোমার কাটা না, তুমি বুঝো না, তুমি যতক্ষণ না পর্যন্ত এক্সপার্ট হবে এই জিনিসগুলা, যত বেশি গাড়াগাড়ি করবে তত শিখবা। গাড়াগাড়ি করতে হলে তোমার সেম কাজ 100 বার করতে হবে, একটা কাজ 100 বার করতে হবে। ঠিক আছে, নাহলে তুমি আজকে বুঝতেছো যে তুমি পারতেছো, কিন্তু কালকে এটা ভুলে যাবা, এটা আর হবে না তোমার দ্বারা। ঠিক আছে, কারণ এখানে আবার আপডেট চলে আসবে, জিনিসগুলো ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে, তখন এটার সাথে নিজেকে কোপ আপ করতে পারবে না। যাই হোক, এখন আমরা হচ্ছে একটা ফোকাস কিওয়ার্ড, যদি একটা কিওয়ার্ড, স্পেসিফিক একটা কিওয়ার্ড যেটা আমাদের র্যাঙ্ক করানো দরকার, আমরা তখন একটা পোস্টের পরিবর্তিতে একটা পেজ ক্রিয়েট করব, তখন এটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি বাইরে যাবে, কারণ পোস্ট থেকে পেজের পাওয়ার কি বেশি। তো এখন আসো আমরা হচ্ছে এই কিওয়ার্ডটাকেই পাবলিশ করবো আজকে। এখন এটাকে যদি হচ্ছে আমরা ইয়ে দিয়ে পাবলিশ করতে যাই, এডিট উইথ এলিমেন্টর দিয়ে করার আগে আমাদেরকে প্রথমে কি বসাইতে হবে? টাইটেলটা বসাইতে হবে। আর যদি টাইটেল এখানে না বসে ডিরেক্ট এডিট উইথ এলিমেন্টর দিয়ে করি, তাইলে এই যে এখানে দেখো ফিউচার স্কুলে যাই আমরা, তাইলে হচ্ছে আমরা এটা এক্সাক্ট আনসার পাইয়া যাব। এক্সাক্ট আনসার পাইয়া যাব, কিভাবে পাবো? এই যে দেখো আমরা আসলাম, এই যে এখন দেখো নো টাইটেল, এই মিউট করতে হবে, আনসার আজ করলে আবার আনমিউট করবা। নো টাইটেল চলে আসছে, দেখছো? কেন আসছে নো টাইটেল? কারণ সে টাইটেল প্লেস করে না এখানে। আর আমরা যদি এটাকে ব্ল্যাঙ্ক রেখে ডিরেক্ট এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি, তাইলে এরকম আসবে। ঠিক আছে, আর এটা আসার পরে আমরা হচ্ছে এখান থেকে এই ফোকাস কিওয়ার্ডটা নিয়ে যাব, নিয়ে হচ্ছে আমরা ফোকাস কিওয়ার্ডটা কোথায় কোথায় বসাবো বলো? ফোকাস কিওয়ার্ডটা কোথায় বসাবো বলো? মেহেদি বলো। কয় জায়গা হয়েছে? মেহেদি কয় জায়গার কথা বলছো? আর কোন জায়গায় বসাবো? গুছাইয়া বলো, গুছাইয়া বলো, আগে মেহেদি গুছাইয়া বলো। ইয়ামে গণ, বলো, বলো বলো। হুম, আর কোথায়? কয় জায়গা হয়েছে? কোন ইমেজে বসাবা? হুম,
এখন আসো আমরা হচ্ছে ডিরেক্ট কোনো ইমেজ ইউজ করতে পারবো না, ডিরেক্ট ইমেজ ইউজ করলে এটা কপিরাইট ইস্যুতে চলে আসবে। আর যদি আমরা হচ্ছে এখান থেকে একটা পেজ এরকম তৈরি করা, পরে যদি হচ্ছে এরকম ভাবে হচ্ছে যদি হচ্ছে এখান থেকে ইমেজটা এনে এই যে এখন একটা এখানে বসাইলাম, দেখো, অথবা বাবা বাবা বাবা, তোমার এত দিকে মন যায় কেন? আহ, আচ্ছা দেখো, এখানে দেখো, ধরো এটাকে নিয়ে আসলে আমরা এখন আরেকটা ইমেজ নিয়ে আসি এখানে, এটাকে নিয়ে আসে, আরেকটা ইমেজ নিয়ে আসি এরকম, সব কই সব সব ঠিক আছে। এখন এই ইমেজটা যখন আমি এখান থেকে এডিট করে একটু এডিট করে এখানে বসাবো, তখন হচ্ছে ইমেজটা কি হবে, তুমি বসাইও, এই যে দিলাম, আমি ইমেজটাকেও প্লেস করে দিলাম, রিপ্লেস টু ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, দিয়া এখন এখান থেকে ধরো হচ্ছে এখান থেকে আমি একটা ইনফোগ্রাফিক গ্রাফিক্সেল একটা কোনো একটা জিনিস এখানে বসাই দিলাম, অথবা আমি এখান থেকে ক্রিস লেনের যে হচ্ছে এই যে লোগোটা আছে লোগোটা বসাই দিলাম। তখন হবে কি, তখন এই ইমেজটার চেঞ্জ হয়ে যাবে, মানে ডুপ্লিকেট যেটা হচ্ছে তখন এটা চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মানে হচ্ছে এটা ডুপ্লিকেট হিসাবে হ্যাঁ। এখন আসো, এখান থেকে আমরা কিওয়ার্ডটা নিয়ে এসে আবার হচ্ছে এখানে কিওয়ার্ডের এখানে প্লেস করে দেব, এই প্লেস করে দিলাম, এই প্লেস করে দিলাম, সাপ্লায়ার, ওকে। এখন এটা এখানে দিয়ে আমি হচ্ছে ইমেজ ডাউনলোড দিয়ে দিলাম, আর এখন ইমেজ লাগবে, দাহামরি কাজ না, ঠিক আছে। সেম ইমেজ বারবার বসানো যাবে না ওয়েবসাইটের মধ্যে, কি করা যাবে না, সেম ইমেজ বারবার বসানো যাবে না, একটা ইমেজের জন্য এক জায়গায় বসাইতে হবে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। একটা ইমেজ মাল্টিপল পেজ উইথ ভিডিও সরিস অ্যান্ড অ্যানিমেশন অন পেমেন্ট, ওকে। তাইলে আমরা এখান থেকে ফিচার ইমেজটা বসাই দিই, ফিচার ইমেজ বসাবো, হ্যালো, হ্যাঁ দেখতেছো, ফিচার ইমেজটা কোথায় বসবে, আল্ট্রা টেক্সটটা কোথায় বসবে, এই যে দেখো আল্ট্রা টেক্সট লেখা আছে, এই টাইটেলে বসবে, ক্যাপশনে বসবে, ডেসক্রিপশনে বসবে, বসে স্যাড অ্যাজ ফিচার্ড ইমেজ, এনাফ। এখন আইসা আমরা হচ্ছে এখান থেকে একটা ফোকাস কিওয়ার্ড এখান থেকে ইউজ করে দেব, এই র্যাঙ্ক মেতে ক্লিক করে করে এই ফোকাস কিওয়ার্ড ইউজ করে দিলাম।
ইজ ইট এনাফ? ওকে, দিয়া পাবলিশে ক্লিক করব, পাবলিশ করে দেব। দিয়া হচ্ছে আমরা যদি চাই এখন হচ্ছে এখান থেকে ক্লাসিক এডিটর মোডে আছে। এখন কি এডিটর মোডে আছে? এই ক্লাসিক এডিটর মোডে যদি আমি এখান থেকে ডিরেক্ট আমি কপি করি, ধরো হচ্ছে এটাকে কপি করলাম আইনা, জাস্ট হচ্ছে আমি এখানে ইজিলি এটাকে প্লেস করে দিতে পারবো। আও প্লেস করে দিলাম, এটা ইজি হয়ে গেল। ঠিক আছে, দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট মেথড, আন্ডারস্ট্যান্ড? বাট এক্ষেত্রে তুমি আরো অনেকগুলো কাজ করতে পারবা না, বা করতে পারবা, এখানে সমস্যা হবে না। এলিমেন্টরি, তুমি তো সব সাইট এরকম পাবা না, গাধার মতো কথা বলো কেন বারবার? জিনিস বুঝতে হবে তো তোমার। তুমি তো সব সাইট এরকম পাবা না, এখান থেকে তো অনেক কিছুই করতে পারবা না। এলিমেন্টর দিয়ে অনেক বেশি করা, এলিমেন্টর তো এটা একটা মোস্ট পাওয়ারফুল প্লাগইনস। আচ্ছা দেখো, ক্লাসিক এডিটরে আগে দেখাই, তারপর এলিমেন্টরে যাচ্ছি। এই যে এখন এরকম টাইটেল থাকা যাবে না, টাইটেলের মধ্যে ইউজ করতে পারবো না টাইটেল। এই যে দেখো একটু আগে এটা কি অপশনে ছিল? টাইটেল হেডিং এ ছিল না? ব্যাক স্পেস একটা ক্লিক করলে দেখো এটা চুজ আ ব্লক নামে চলে আসছে। এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলে তুমি এখানে বিভিন্ন সেকশন গুলো সার্চ দিলে এখান থেকে চলে আসবে, অথবা এখান থেকে ইমেজ বসাইতে পারবা। কি? তো তুমি দেখতেছো না এখানে? এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে এগুলো আসতেছে। প্যারাগ্রাফ বসাইতে পারবা, হেডিং বসাইতে পারবা, লিস্ট বসাইতে পারবা, কোটেশন বসাইতে পারবা, এফএকিউ বসাইতে পারবা, ইমেজ বসাইতে পারবা। এখন বুঝছেন? এটা বুঝছেন দুজনে? এই প্লাস আইকনটা এখানে যদি এটা না থাকে, এখান থেকে চুজ করতে পারবেন। এই যে টগল ব্লক ইনসাইডার, এখান থেকে সবগুলা পাওয়া যাচ্ছেন। তাহলে আমি যদি এখানে হচ্ছে একটা ইমেজ বসাই, এই যে একটা ইমেজ বসাইলাম, একটা ইমেজ মিডিয়া থেকে নিতে পারবো। মিডিয়া থেকে আমার যে ইমেজটা ছিল এই ইমেজটা আমি এখানে বসাই দিই, বসাই দিয়া, হ্যাঁ, এই ইমেজটার আবার ফুল সাইজ করতে হবে। কি করতে হবে? ফুল সাইজ করতে হবে। এটা আবার এখানে একটু টাফ, এগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে অনেক বেশি। এই যে দেখছো এখন, এটা হচ্ছে এভাবে এখন চলে আসতেছে। ঠিক আছে, এখন আসো, এভাবে আসার পরে হচ্ছে তুমি আবার এই এখানে যখন সাইডে ক্লিক করতেছো, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু হচ্ছে তোমার এরকম টাইপিং অপশন চলে আসবে। ধরো হচ্ছে এখন এটা নাই, এখানে নিচে কোনো ইয়ে আছে, ঘর আছে, কোথায় প্লেস করবা? মেহেদি আছে, এখানে ঘর আছে। সিয়াম, ঘর কই? ওকে, যেহেতু ঘর ভেঙে গেছে তাইলে আমাদেরকে ঘর আনতে হবে। ঘর আনার জন্য সিম্পলি এখানে যদি একটা ব্যাক একটা জাস্ট একটা রাইট ক্লিক করো, তাহলে এখানে ঘর চলে আসছে। ঠিক আছে, এখন আসার পরে তুমি এখান থেকে ফুল কন্টেন্টটাকে এখান থেকে কপি করে নিয়ে আসো। এফিকিউ পর্যন্ত, এফিকিউটা অন্যভাবে বসাইতে হবে। এফিকিউ এর আগ পর্যন্ত আমরা নিয়ে বসাবো। এই আইনা এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন ঠিক থাকলে সবকিছু আমাদেরকে আগে দেখতে হবে। কি দেখতে হবে? এই এখান থেকে এটা টাইটেল ঠিক আছে কিনা। এটা টাইটেল 2 তে আছে। এটা কিসে আছে? টাইটেল টাইটেল 3 তে আছে। এটা কিসে আছে? টাইটেল টাইটেল 3 তে। 2 আছে কেন? এটা এটা কিতে আছে? টাইটেল 3 তে। তো সমস্যা নাই, সেগুলো সবগুলো। এটা সুন্দর লাগতেছে, কিন্তু এখানে তুমি সবকিছু করতে পারবা না, বলদ। এটাতে তুমি ভালোভাবে এটাকে ডিজাইন করতে হলে তোমাকে এডিট উইথ এলিমেন্টরে যাইতে হবে। যাই হোক, এটা দিয়েই প্লেস করতেছি, তোমাদেরকে পরে আবার এলিমেন্টর দিয়ে দেখাচ্ছি। এখন এই যে দেখো, এখান থেকে করলাম, করার পরে হচ্ছে এখানে আবার ক্লিক করে একটা ব্লগ আনলাম, আনার পরে হচ্ছে এখানে সার্চ দেব, বা হচ্ছে এখানে ক্লিক করে এখান থেকে সার্চ করব এফএকিউ।
এফিকিউ বাই র্যাঙ্ক ম্যাথ, অথবা এটার বাইরে আরেকটা আছে অ্যাক্রোডিয়ান। আসছে না, এই যে এটা ডিটেলস শব্দটা এখানে ইউজ করতেছে ওরা, ঠিক আছে, অ্যাক্রোডিয়ান না ইউজ করে ডিটেলস শব্দটা ইউজ করতেছে। তাহলে দেখো এখানে, হ্যাঁ ভাই, ওই উনি চলে গেছেন, আপনি ওই বেড বিছিয়ে ইয়া করেন, উনি চলে গেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, বেড বিছিয়ে দেন। আচ্ছা, এখানে দেখো হচ্ছে এই যে এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে এরকম আসছে, তুমি যখন এখানে একটা কিছু একটা লিখতেছো, এটাকে ইয়া করো, এটা হাইড হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাক্রোডিয়ান অথবা এফিকিউ সেকশন। কি বলা হয়? আচ্ছা আচ্ছা, এখন এই ব্লকটাকে যদি ডিলিট করতে চাও তাহলে হচ্ছে এখান থেকে একটা ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবা, করার পরে যে দেখো নিচে একটা ডিলিট অপশন আসছে, আসার পরে আবার নতুন করে তোমাকে ব্লক নিতে হবে একটা, এই এখানে ক্লিক করবা, করার পরে এখান থেকে যেহেতু হচ্ছে এটা ডিটেলস আসতেছে না, তাহলে তুমি একটা এফিকিউ দিয়ে দাও, এফিকিউ সেকশন বসাই দাও, এই এফিকিউ উইথ র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে। তাইলে আমার এখানে ঘর আসতেছে, আমি অ্যাড এফিকিউ দিলাম, আবার আরেকটা অ্যাড হবে। তাইলে আমি হচ্ছে এখান থেকে এফিকিউ গুলো নিয়ে আসি, কোশ্চেন দিলাম, তারপরে হচ্ছে দাও এখানে আনসার দাও, আনসার দাও, তারপর আবার অ্যাড এফিকিউ, ক্লিয়ার। হুম, ক্লিয়ার তো হয় না, কাজ করতে গেলে না বুঝবা, দেখতে তো সবই ক্লিয়ার মনে হয় তোমাদেরকে এখান থেকে। বাবা বাবা বাবা, ডিমোটিভেটও বুঝো, অতিরিক্ত উদ্দীপনা আবার ভালো না, আবার অতিরিক্ত ডিমোটিভেশনও ভালো না, ঠিক আছে, ব্যালেন্স রাখতে হবে। ইয়েস, ওই ব্যালেন্সড না থাকলে পরে ধরা খাবার। ওকে, তাইলে গেল আমাদের এই এফিকিউতে। এখন ওরা বলতেছে যে এফিকিউতে তুমি একটা ইমেজ অ্যাড করতে পারো, কি বলতেছে, একটা ইমেজ অ্যাড করতে পারো, তুমি যদি এখানে আবার রিলেটিভ একটা ইমেজ অ্যাড করে দিতে পারো, তাইলে এটা কি হবে, এটা প্রায়োরিটি অনেক বেশি পাবে। এটা কোথায় শু করবে, এই যে পিপল অলসো আস্ক নামে একটা অপশন আছে না, এই যে দেখো সম্পর্কিত প্রশ্নাবলী আছে, এই কথা বলো, ঘুম আসতেছে না, চালু আছে? এই প্রশান্ত, ওনাদেরকে বইলে গিয়ে দেন না, ওনাদেরকে বলেন না, বেশি ঝাড়ু দেওয়ার দরকার নাই, কালকে হচ্ছে ফুল রুম ঝাড়ু দেবে না। হ্যাঁ, কালকে ফুল রুম ঝাড়ু দেবে না, আপনি জাস্ট হচ্ছে বেড বিছিয়ে আপাতত জাস্ট ওই জায়গা থেকে ময়লাটা সরে বেডটা বিছিয়ে দেন। আচ্ছা, এই যে দেখা এখানে একটা এফিকিউ সেকশন আসছে, আসছে না, সম্পর্কিত প্রশ্নাবলী এরকম একটা অপশন আসছে, যদি এটাকে ইংলিশে করি তাহলে দেখো রিলেটিভ কোয়েশ্চেন্স টাইপের এরকম একটা জিনিস আসবে, রিলেটিভ কোয়েশ্চেন্স আসছে। এখন আসো এই যে পিপল অলসো আস্কড ফর, এই যে এখানে দেখো রিলেটেড কোয়েশ্চেন্স শব্দটা চলে আসছে, তখন এটা কোথায় শু করবে, ওনাকে একটু হেল্প করো, এটা এখন কোথায় শু করবে, এই কথা বলো, দুজন কথা বলো, সময় কম। কি দেখাইলাম? ওকে, এবার এফিকিউ পর্যন্ত থাকো, এখন আসো, এখানে একটা বটম বসাবো, আমরা দুইটা বটম বসাবো, নিয়ে এখান দিকে সার্চ দিবে বটম, বটম নাই,
বটম, এই যে বটম, দেখা বটম আসছে, বটম বটম আসছে, কন্ট্যাক্ট আস। ওকে, আর এটাতে একটা ইউআরএল বসাই দাও। আচ্ছা, আচ্ছা, এটা এখান থেকে আসলে ওইভাবে করতে পারবে না। এটা করার জন্য হচ্ছে তোমাদের ইয়া লাগবে, এলিমেন্টও লাগবে। এটা এমনি দেখায় লাভ নাই। তাহলে এখানে এতখানি পর্যন্ত ঠিক আছে, সব বুঝছো? এখন একটা টাইটেল, একটা জেনারেট তোমাদেরকে বসাই দিতে হবে। আবার আসো এসইও কাজটা আমরা কমপ্লিট করি। এই এখান থেকে আমরা ডিরেক্ট টাইটেলটা কপি করব, করে স্নাইপেডে যাব, স্নাইপেডে গিয়ে হচ্ছে টাইটেল বসাবো। এই টাইটেল বসাইলাম। এই এখন একটা হচ্ছে আমাদের ইয়া বসাইতে হবে। কি বসাইতে হবে? আহ, এখানে বুঝতে হবে তোমাদের সব জিনিসগুলো। জিনিস হচ্ছে এখানে বোঝার জিনিস। হ্যাঁ, যদি না বুঝো জিনিসগুলো, আসলে না বুঝে কাজ করার চাইতে বুঝা কাজ করাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটা কাজ যখন মাল্টিপল টাইমস করবা তখন হচ্ছে এই জিনিসটাতে তোমাদের ক্লিয়ারেন্সটা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হবে। আর আন্ডারস্ট্যান্ডিং যত ভালো হবে তুমি তত ভালোভাবে হচ্ছে নেগোশিয়েট করতে পারবা। কথা বুঝে আসছে? ওকে, এই যে এখানে দেখো, এগুলো কিন্তু কমন। লুকিং ফর রিলায়েবল ল্যাম্প শেডস, স্ট্রাগলিং টু ফাইন্ড ট্রাস্টেড ল্যাম্প শেড সাপ্লায়ার, দিস ইজ দ্য ইউনিক। আমরা এটাকে ইউজ করতে পারি। তো এখান থেকে হচ্ছে এরকম ডেসক্রিপশনটাও যাতে ইউনিক হয়। এখানে 152 ক্যারেক্টার, বাট দিস ইজ ভেরি শর্ট। হ্যাঁ, এটা আমাদেরকে এটা একটু এক্সটেন্ড ইট উইথ একটু। এত বেশি করা যাবে না, বা এত বেশি কমও করা যাবে না, ঠিক আছে? ব্যালেন্স রাখা লিখতে হবে। দেখো এখন আর চলে আসছে 175 ক্যারেক্টার, উইচ ইজ নট গুড। 75 ক্যারেক্টার দেওয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা স্ন্যাপচ্যাটে বসাইলাম, ইয়াতে বসাইলাম। দেখো 67% চলে আসে। কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউর মেটা ডেসক্রিপশনের মধ্যে পাওয়া যায়নি। মেটা ডেসক্রিপশনের মধ্যে আমার কিওয়ার্ডটা কিন্তু আছে। তা আমি এটাকে ল্যাম্প শেড সাপ্লায়ার, আমরা বলতেছিলাম একটা রিলায়েবল ল্যাম্প শেড ইউজ করছিলাম আমরা। স্ট্রাগল টু ফাইন্ড রিলায়েবল। এখান থেকে জাস্ট ট্রাস্টেড কাইটা হচ্ছে আমরা রিলায়েবল শব্দটা বসাই দিই। তাহলে দেখো এখানে চলে আসবে, হয়ে যাচ্ছে না? হয়ে গেছে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? এবার এডিশনে আসো। এডিশনে বলতেছি কিওয়ার্ড ডেনসিটি ইজ 0.36, হুইচ ইজ ল। দ্য ফোকাস কিওয়ার্ড এন্ড কম্বাইনেশনস পেজ অ্যাপিয়ার্স 4 টাইমস। তাইলে ফোকাস কিওয়ার্ডটাকে আরো দুই একবার হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে, বাট দ্যাট ইজ গুড। আমাদের খুব বেশি একটা ইউজ করতে হবে না। এখানে বলতেছে লিঙ্ক বিল্ডিং করতে, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিং করতে। অ্যাড ডু ফলো লিঙ্কস। ওকে, ডু ফলো এবং নো ফলো লিঙ্কস এর মানে বুঝতেছে? হ্যাঁ, ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক, এটা তো হচ্ছে লিঙ্কটাকেই হচ্ছে ইন্ডিকেট করে। লিঙ্কটা আসলে কি, ইনবাউন্ড কি আউটবাউন্ড কি। এই ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক গুলাকে আবার ডু ফলো নো ফলো করা যায়, ঠিক আছে? আরে, কাজ করতে করতে
একটু সময় বাড়িয়ে গেল। দাঁড়াও। ওরে পাখি। ওকে, আসো ইনবাউন্ড আর ডুফলো নুফলো লিঙ্ক এগুলো বুঝবো, আমরা পরে বুঝবো। তারপরে একটু হিন্দি দিই। ডুফলো লিঙ্ক হচ্ছে জুস পাস করে, মানে কি বলো? ডুফলো লিঙ্ক হচ্ছে জুস পাস করে, জুস পাস করে। হোয়াট ইজ ডুফলো লিঙ্ক? মানে পাওয়ার পাস করে, বুঝতে পারছো? A dofollow link is a hyperlink that allows search engine to follow the link and pass on link juice, কে link juice or authority to the linked page. হ্যাঁ, জুস মানে হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। এর মানে হচ্ছে গুগলের আমরা এই লিঙ্কগুলো কেন বসাই, একটা আউটবাউন্ড লিঙ্ক কেন বসাই? পেজটাকে ট্রাস্টেড করার জন্য, যাতে গুগলের সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এই ওয়েব পেজটাতে যেই লিঙ্কগুলোকে আমরা বসাইছি এগুলো অন্য আরেকটা পেজে রেফার করতেছি। আর রেফার করার মানে কি, এটা অপেজেসিতে বুঝবো আমরা, কিন্তু তার হ্যাঁ, যে পেজটা অথেন্টিক এবং আমরা রেফার করতেছি, যদি তুমি আরো ভালো কিছু চাও বা এই রিলেটেড কিছু চাও তাহলে ওখানে তুমি যাও, ওরা এই সাপ্লাইটা প্রোভাইড করে। এজ এ কনসিকুয়েন্স গুগল এটার প্রায়োরিটি কি দেয়? হাই দেয়। ক্লিয়ার? ক্লিয়ার? ডুফলো নুফলো লিঙ্কস এর মধ্যে পার্থক্য আছে। ডুফলো লিঙ্কস যেটা হচ্ছে তোমার পাওয়ারফুল, যেটা পাওয়ার পাস করে। আর নুফলো লিঙ্ক কোনো পাওয়ার পাস করে না, এটা জাস্ট থাকলেও যে না থাকলেও হয়, আছে না এরকম? আমরা বলি না তুমি থাকা যে না থাকাও সেই, তোমার থাকার কোনো মূল্য নাই। এটা হচ্ছে অনেকটা এই রকমের। তাইলে আমাদের ইনবাউন্ড লিঙ্কগুলা আমরা নো-ফলো করে দিতে পারি, না করলেও পারি। যদি আমরা কাউকে কোনো ধরনের লিঙ্কের কোনো পাওয়ার না দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে কি করে দেব? নো-ফলো করে দেব। আমরা এটা আরো ডিটেলসে দেখবো নি অপেজেসিওতে। আমরা এই যে এখানে লিঙ্কটা করতেছি ফোকাস কিওয়ার্ডের উপরে, এতে করে হচ্ছে গুগলের প্রায়োরিটি বাড়তেছে। আর এটা এটা গুগলের কাছে প্রায়োরিটি বাড়তেছে। তো এগুলাকে আরো অনেক বেশি স্মার্ট ওয়েতে করতে হবে, ঠিক আছে? এগুলো আগে বেসিক বোঝো, পরবর্তীতে হচ্ছে তোমাদেরকে অ্যাডভান্স বোঝাবো, কারণ এগুলো তোমরা না ক্লিয়ার হইলে পরে পিপাকে পড়বাম। সাপ্লায়ার আউটবাউন্ড লিঙ্ক দিয়ে দিই একটা। ধরো একটা লিঙ্ক বসাই দিলাম যেটাতে গেলেও কিছু না, না গেলেও কিছু না। ল্যাম্প সাপ্লায়ার, ওকে দিয়া হচ্ছে আমরা এটাকে বসাই দিলাম। এবার আসো এই যে এখানে এটা দিলাম, দেওয়ার পরে এই এখানে দেখো, হ্যালো, দেখতেছো?
এবার দেখো এটা অ্যাডভান্সের মধ্যে এরর, এডিশনালের মধ্যে এরর হচ্ছে এক জায়গায় দেখাচ্ছে, সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। ইউজ এআই, এআই আমরা ব্যবহার করার দরকার নেই, সেটা এক জায়গায়, বাট ঠিক আছে। এখন আসলে আমরা ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্কের একটু ম্যাজিক দেখি। এখানে ক্লিক করার পরে এখানে একটা কলমের অপশন আসছে যেটা হচ্ছে এডিট লিঙ্ক। এই যে এখানে দেখো সেট টু নো ফলো, ওপেন টু নিউ পেজ, সেট টু অ্যাবাউট পেজ। এটাকে আমরা ওপেন টু নিউ পেজ দিতে পারি, এটাকে নো ফলো সেট করে দিতে পারি। হুম, দেখতে পাচ্ছ এখানে সেট টু স্পন্সর্ড, যখন আমরা কোনো স্পন্সর্ডের জন্য বলবো তখন এটা সেট টু স্পন্সর্ড করবো। আন্ডারস্ট্যান্ড, বুঝছো দুজনে? যদি এখানে নো ফলো না দিয়া ডু ফলোর অপশন নাই, কারণ যদি কোনো কিছুতে আমরা ক্লিক না করি, নো ফলো, ওপেন টু নিউ পেজ মানে হচ্ছে এটাতে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। হ্যাঁ, এটা ছাড়া বাকির যেগুলোতে আমরা যদি কোনো ক্লিক না করি তাহলে এটা ডু ফলো হিসাবে কাউন্ট হবে। ইজ এভরিথিং ওকে? তাহলে এবার আসো আমরা হচ্ছে এটাকে পাবলিশ হচ্ছে না কেন? এই যে পেজ, এখান থেকে দেখো পাবলিশড, অলরেডি পাবলিশড। আপডেট করার অপশনটা কই গেল? আচ্ছা, এটা তোমাদেরকে এডিট উইথ এলিমেন্টরি দিয়ে দেখাইছিলাম তো, যার কারণে এখন এটা আবার এটা সেভ নিচ্ছে না। সেভ তো নেওয়ার কথা। ও শিট। দাঁড়াও দেখি তারপর আপলোড নেয় কিনা, আপডেট নেয় কিনা। যদি আপডেট তো নিচ্ছে না এখনো, সেটাকে শিডিউল পোস্টে নিয়ে যাই। ড্রাফট প্রাইভেট ফাইন্ডিং ওয়েটিং শিডিউল। চেঞ্জ মে নট সেভড, সেভড হবে না। বিটা হয়ে গেল তখন কাজ করে এটা। আচ্ছা যাই হোক, এতক্ষণ যেটা দেখাইলাম তোমরা দেখলা, বুঝতে পারলা জিনিসটা, বুঝছো? এটাকে রিলোড দিচ্ছি নি। আচ্ছা, এতক্ষণ ধরে দেখলাম, এখন দেখার পর আমরা এডিটিং এলিমেন্টরে যাই, দেখি এটা আসে কিনা। আসবে না মনে হয় না। আসলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। না আসলে দিস ইজ ব্যাড। আসছে আসছে আসছে। আগে যেহেতু আসি আছে, তাহলে আমরা এটা একটু আপডেট দিয়া এটার পাবলিশ করে দিই, দিয়া
তোমাদেরকে দেখা, এটা এডিট উইথ এলিমেন্টর দেওয়ার কারণে এটার পেজটা ব্রেক করছে। এখন ওকে, এই যে দেখো এতক্ষণে, এখন এলিমেন্টরের কিছু খেলা তোমাদেরকে দেখাইয়া পরে হচ্ছে আমরা এডিট উইথ ক্লাসিক এডিটরে চলে যাওয়া নিয়ে যাওয়ার তো দরকার মনে হচ্ছে না বেবি, and everything is looks such good. Okay, everything is looking good. আচ্ছা, এখানে এডিট উইথ এলিমেন্টর আসার পরে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই সাইড বারে একটা জিনিস আছে, তোমাদেরকে এগুলো ব্যাপারে পূর্বে বলছিলাম, মনে আছে? দুজনকে ডিজাইনের ক্লাসে বলছিলাম। হ্যালো, ঘুম চলে আসছে তোমাদের? আচ্ছা আচ্ছা, ছেড়ে দিচ্ছি তোমাদেরকে, এখনই ছেড়ে দিচ্ছি তোমাদেরকে। কিন্তু একসাথে অনেক জিনিস দেখাচ্ছি, তো এটা তোমাদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ। তোমরা ডিফারেন্ট ভাবে এই জিনিসগুলোকে বুঝতে পারবে না পরবর্তীতে, ঠিক আছে? এখন আসো, এই যে এডিট উইথ এলিমেন্টরি দিয়ে যখন তোমরা করবা তখন এগুলো তোমাদেরকে দেখাইছিলাম। এখান থেকে নিউ সিলেক্ট স্ট্রাকচার দিতে হবে, দিয়ে এরকম পেজ ক্রিয়েট করতে হবে, ব্লক ক্রিয়েট। এটা কালকে দেখাবো না, আজকে দেখাই, দেখলে সময় চলে যাবে। হ্যাঁ, এটা আজকে আর দেখাবো না তোমাদেরকে, এটা কালকে দেখাবো। ওকে, এখানে আমরা এটা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে হচ্ছে আমরা এটা লিভ নিয়ে ব্যাকে যাই। গিয়া তো এই যে তোমাদেরকে বলছিলাম একটা কথা, যেটা এডিট উইথ এলিমেন্টর দিয়ে করা, এটা যদি তোমরা আবার ক্লাসিক এডিটর দিয়ে করো তাহলে এডিট উইথ এলিমেন্টরের ইয়াটা ব্যাক করবে। হ্যালো, ওইটা ব্যাক করবে। এই এবার আসো, এই যে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, এটাতে যদি ক্লিক করি তাইলে হচ্ছে এটা ক্লাসিক এডিটরে আবার কনভার্ট হবে। আর এখানে একটা জিনিস দেখো, যখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম তখন শুধু টাইটেলটাই শো করতেছে, রাইট? এটা যখন হচ্ছে আমরা কন্টিনিউ উইথ ক্লাসিক এডিটর দিলাম তখন কিন্তু এটা আবার আগের ফরম্যাটে চলে আসছে। এই যে দেখা, এখানে সেভিং নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে? এখন এবার আসো, দেখো যে কালার চেঞ্জ হয়েছে কিনা। কালার চেঞ্জ হয়েছে না? তো লেখাগুলা এখনো হচ্ছে ওইভাবে হয় না, কিন্তু ইয়াটা ভাঙছে না, ইয়াটা ভেঙে গেছে গা। যে জিনিসটা দেখাইতে চাইলাম তোমাদেরকে, কি ভেঙে গেছে? হ্যাঁ, তাহলে এটা কি করা যাবে না? করা যাবে না। আবার দেখো এটা ফিরে আসছে বক্সগুলা। তাইলে এই জায়গাটার কথাই তোমাদেরকে বারবার বলছিলাম যে তোমরা যখন হচ্ছে কাজ করবে তখন এই জায়গাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে এখান থেকে ব্ল্যাক করে দিতে হবে। তারপরে হচ্ছে স্পেসিফিক এই যে টাইটেল গুলো দেখো, এই জায়গা থেকে দেখো ইমেজটা ছোট হয়ে আসছে, ইমেজটার সাথে রিলেটেড। হ্যাঁ, দ্যার আর সো মেনি থিংস, যেটা বুঝতে হবে, জানতে হবে, অন্যথায় কাজ করতে পারবে না। এই যে এখান থেকে এই যে পার্ট গুলোরে দেখো, এই যে পার্টগুলো একটা আরেকটার সাথে কাই লাগিয়ে আছে, এগুলাকে কন্ট্রোল শিফট, ও বাবা 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 বাবা, এগুলো এমনি দেওয়া যাবে না। এগুলাতে আগে শিফটে ক্লিক করতে হবে, পরে এন্টারে ক্লিক করতে হবে।
ঠিক আছে, ক্লিক করে এভাবে ডিভাইড করতে হবে। আগে শিফট করে এন্টার, ঠিক আছে, দিয়ে এভাবে ডিভাইড করতে হবে, অন্যথায় ডট ডট চলে আসতেছে, দেখতেছো? আগে বুঝছো জিনিসটা, বুঝছো? আজকে ছেড়ে দেবো আজকের জন্য। কার কার ঘুম পাইছে বলো। বাবা বাবা, ইয়ো, দেখতেছো এটা সেপারেট হচ্ছে না পাশে? তাইলে তোমার কোনটা? এগুলোর যে আরো কত কাজ আছে, সব দেখালে তো মাথা ঘুরে পড়ে যাওয়া গা। আগে তো বেসিকটা বুঝো। ঠিক আছে, এবার এবার আসো আমরা হচ্ছে দুইটা এখান থেকে কয়েকটা ব্লগ পেজ নিয়ে হচ্ছে এখানে একটা জিনিস ক্রিয়েট করে দিই, যেটা হচ্ছে আমি পূর্বে আরেকটা পেজে করছিলাম, যেটা হচ্ছে এখান থেকে এই এখানে একটা হচ্ছে স্পেস দিয়ে দিই, একটা স্পেস দিয়ে দিলাম, এটা 50% ইজ এনাফ। এখান থেকে আরেকটা ডিজাইনের একটা ইয়া কপি করে নিয়ে আসবো, সেটা কোথাকার, সেভেন সিস্টেমস বেস্ট লাইটস, এটা ডিজাইন করছিলাম আমি ইউটিউব দিয়ে। এখান থেকে একটা ডিজাইন নিয়ে আসবো, আর সেখানে একটা ডিভাইডার বসে, ডিভাইডার প্রোগ্রাম আছে, স্পেস, ঠিক আছে। নিচে আরেকটা হচ্ছে এখান থেকে স্পেসার বসাই দিতে হবে, স্পেসার বসাই দিলাম। স্পেসার বসাই দেওয়ার কারণে কি হইলো, এখানে হচ্ছে একটা ইয়া বসাই দেব, একটা বটম, এখানে একটা বটম বসাই দিলাম। তাহলে দেখো বটমটা হচ্ছে মিডলে চলে আসছে, আর বাকি এই জায়গাটাতে স্পেস আসছে, ঠিক আছে। আর যেহেতু আমি এখানে পূর্বে একটা ডিজাইন করছিলাম, এটা পাবলিশ করছিলাম, এখান থেকে আমি একটা সিম্পল ভাবে একটা কপি করে নিয়ে আসবো, এটাকে ব্লকটাকে কপি করে নিয়ে আসবো, আয়না এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে, দিলাম, দিয়ে হচ্ছে এখন আমার আর কোনো কাজ নাই, এটাকে সাইড করে দিই, এটাকে দিয়ে আপডেট দিয়ে দিলাম, দেখো এখন এটা চলে আসবে। লেখার কালারটা চেঞ্জ হয়ে নাই তো মনে হয়, লেখার কালারটা চেঞ্জ করে দিতে হবে আবারও। এখান থেকে ট্রাইপোগ্রাফিতে দিতে হয়েছিল, কমপ্লিট টাইটেল দিয়ে হচ্ছে আমরা এখান থেকে টাইটেলের কালারটা চেঞ্জ করে দিই, এই যে এখান থেকে ব্ল্যাক করে দিলাম, দিয়ে হচ্ছে আপলোড দিলাম।
ঠিক আছে, এবার ওকে, এখন এত বড় কন্টেন্টের মধ্যে আমরা একটা ইমেজ ইউজ করছি, ঠিক আছে। এখন এডিট উইথ এলিমেন্টর দিয়ে যখন তোমরা করবা তখন এই সব জায়গাতে ইমেজ কিভাবে ব্যবহার করবা, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্ট, কারণ সব সাইট কিন্তু এক পাওয়া না, সব সাইট এক হবে না। তখন এইগুলার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মেথড ইউজ করতে হবে। যেমন কততে আছে, 3 আছে, মিডলে বসাইতে হবে। বেস্ট প্লেস টু ফাইন্ড ল্যাম্পার্টস, এই যে বেস্ট প্লেস টু ফাইন্ড ল্যাম্পার্টস। এটা হচ্ছে আমরা একটু উপরে বসে এখানে দুইটা করে বাদ দিলাম, এখানে একটা অ্যাড ইমেজ আপলোড দিয়া আপলোড দিলাম। এই যে আমাদের ইমেজটা আছে। ইমেজ এসইও তো করতে জানো দুজনে, জানো ইমেজ এসইও কিভাবে করতে হয়? বাবা বাবা বাবা, কেউ দেখো, এটা গোপাল পাড়ের বাবা বাবা। এবার দেখো এটা চলে আসছে এখানে ইমেজটা। এখন এখানে ক্লিক করে আবার হচ্ছে আমরা ইমেজ এডিট উইতে যাব, গিয়ে হচ্ছে অল্টারনেটিভটা বসাই দেবো। এখান থেকে ক্যাপশন বসাই দেবো, ক্যাপশন না বসাই দিলেও হয়। হ্যাঁ, দিয়ে হচ্ছে এখান থেকে সেন্টারে দেবো, এটা হচ্ছে ফুল ইমেজে দেবো। ফুল ইমেজে দিয়া তাইলে আমরা হচ্ছে এখান থেকে আপডেট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে নিচে হচ্ছে এটা চলে আসছে। এখন আর চাই এখান থেকে এটাকে কাইটে দিতে পারি, এই লেখাটাকে এই জায়গাটা কাইটে দিতে পারি। কাইটে দিলাম, কাইটে দেওয়ার পরে হচ্ছে তাইলে আমার এই ইমেজটা হচ্ছে ফুল ইমেজ হয়ে গেছে, ঠিক আছে, ফুল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ ফুল পেজ কিন্তু এটা কভার করে রাখছে, কিন্তু এটা ফুল পেজ কভার করে নাই। হ্যাঁ, তাহলে আমাকে হচ্ছে ফার্স্টের ইমেজটাকে ফুল পেজ কভার করে দিতে হবে। মানে কভারটা কিভাবে হবে? কভারটা হবে এডিটে যাব, গিয়ে হচ্ছে সেন্টারে দেব, সেন্টারে দিয়ে কাস্টম সাইজ ফুল সাইজ দিয়ে আপডেট দেব। তারপরে হচ্ছে এই যে লেখাটা আছে রিলায়েবল ল্যাম্পেজ সাপ্লায়ার, এটা রাখলেও পারি না রাখলেও পারি, সমস্যা নাই, ঠিক আছে। এখন আসো, ওকে, দিয়ে হচ্ছে আপডেট দিলাম। তাহলে এবার দেখো হচ্ছে আমার সবকিছু কিন্তু হচ্ছে পারফেক্ট। ইজ ইট পারফেক্ট? এখন আসো আমরা হচ্ছে অন পেজ এসইওটা চেক করি। কোথায় ভাবে চেক করবো বলো তো? এই সিয়াম, অন পেজ এসইও কিভাবে চেক করে বলো? আরে গাদার গাদা, সিম্পল। আমরা চেক করব হচ্ছে ইজি ওয়েতে, এসইও কোয়াক দিয়ে চেক করব। এটা ডায়াগনোসিস করব, ডায়াগনোসিসে ক্লিক করো এই যে এখানে। তাহলে আমাকে দেখাই দিচ্ছে এখানে টাইটেল ঠিক আছে কিনা, ক্যানোনিক্যাল ঠিক আছে কিনা, ইউআরএল ঠিক আছে কিনা। টাইটেল ঠিক আছে বলতেছে, দিস ইজ পারফেক্ট। মেটা ডেসক্রিপশন 146, বাট এটা সাজেস্টেড হচ্ছে 160 টু 300 ক্যারেক্টার্স, বাট আমরা হচ্ছে 146 ক্যারেক্টার বসাইছি। আমরা এটা ইমপ্রুভ করতে পারি, নাও করতে পারি, বাট দ্যাটস গুড। এবার আসো, আমাদের H1 একটা আছে, H2 H3 যা কিছুই থাক, বাট আমাদের H1 একটা আছে। দিস ইজ অলসো পারফেক্ট। আমাদের ইমেজ, সব ইমেজে আল্ট্রাটেক বসানো আছে। দিস ইজ অলসো পারফেক্ট। এখানে কোনো এরর নাই, জিরো এরর, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে শেষ, এটাতে আর কোনো কাজ নাই। বাট এই এলিমেন্টর দিয়ে তুমি হচ্ছে কাস্টম ভাবে ডিজাইনটা করতে পারবে, যার কারণে হচ্ছে এলিমেন্টর ইজ ইম্পর্টেন্ট। ওকে, অলরেডি 12টা 20 বাজে। আল্লাহ হাফেজ। আজকে অনেক বড় ক্লাস হয়েছে।